আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর কাচ্চা বাচ্চারা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আজকে হচ্ছে লেকচার নাম্বার 2 এবং দেখতে পাচ্ছি অনেক বাচ্চা লোক জয়েন করে ফেলেছে। মেহজাবিন রাহা, সেজুতি, শেখ জাকিয়া, নূর উদ্দিন, অল ক্লিয়ার, গুড। শ্রী পার্থ কুমার, কাজী জারিন, জ্যোতি, বুয়েট ড্রিমার, একজনের নাম দেখো না, স্বপ্ন স্বপ্ন, ঠিক আছে। বুয়েট এইমার হইলে ভালো হইতো। এইমার, এইম করেন, ড্রিম করার চাইতে এইম করেন। আচ্ছা, মাকসুদা, মোস্তাফিজুর, সাদ, রাওহা, আফিফা, মাহিম, সাদ, ওকে, ঐশী, ওকে, সানাউল্লাহ, নুজাত, তাবাসসুম, রিমা, গৌতম, কি অবস্থা সবার? মারিয়া, মুস্তাসিন, অনন্যা, আলহামদুলিল্লাহ। হ্যালো ভাইয়া, হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো, সবাই জয়েন করে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে নাম তো আসলে বলেই ফেলি এখন, মানে কখন কার নাম বলে ফেলবো ঠিকঠাক আছে? ঠিক আছে, কাব্য, মাহানুর, আহ তাইয়াহা, না কি জানি, আমি বুঝতে পারি নাই, সরি। শামিমা, আয়েশা, নিপো, অনামিকা, লামিয়া, ওকে, শাফায়েত হোসেন, জুবাইর, অমিত সরকার, মোস্ট প্রবাবলি। ওকে ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। বুয়েট এইমার, গুড, ভেরি গুড। এই আন্তিম করিম, কি অবস্থা, কেমন আছিস? কেমন আছিস তুই? তাসিন, হিমালয়, হিমু, গতকালের এইচডব্লিউ কেন করে দিব? গতকালের এইচডব্লিউ তো অনেক সহজ ছিল, কেন গতকালের এইচডব্লিউ করে দিতে হবে? গতকালের এইচডব্লিউ যদি আজকে করে দিতে হয়, তাহলে আজকের ক্লাসের পড়াগুলা কখন পড়বো? ঠিক আছে। নাটক, নাটক করতাম, হ্যাঁ। ওকে, আসবে না এটা পরীক্ষায়। রিয়াদ, ওকে, নিজের নাম লিখে পাঠাচ্ছে, নিজের নাম লিখে পাঠাচ্ছে, দুষ্টগুলো। ডিফারেন্সিয়েশন করো নাই কেন? তুমি ডিফারেন্সিয়েশন করো নাই কেন? তোমার এই কথাটা বলতে বুক কাঁপলো না একবারও? ডিফারেন্সিয়েশন করি নাই। আরে তোমার ব্যাচমেট, বন্ধু বান্ধবরা যেখানে ইন্টিগ্রেশন পড়ে ফেলছে, ইন্টিগ্রেশন পড়তেছে ওরা, ইন্টিগ্রেশনের একটা বড় অংশ পড়ে ফেলছে, ইমন ভাইয়া পড়াইছে, আর ছোট কিছু অংশ বোধহয় বাকি আছে। যেই অংশে গেলে বস 26-এ দেন, যেই অংশে গেলে ওরা হচ্ছে যে আহ ওই এরিয়া, ক্ষেত্রফল টেত্রফল বাইর করবে, এই জিনিসপত্রগুলা পড়বে। তুমি ডিফারেন্সিয়েশনই পড়ো নাই। হৃদয়, 7832, মায়ের খাবি একদম, মায়ের যে দিব একদম। ঠিক আছে, ইন্টিগ্রেশন অনেকটাই শেষ। তাহলে দেখো, ডিফারেন্সিয়েশন বরং সহজ। তাইয়েবা, তাইয়েবা জি, তাইয়েবা আক্তার আপু, আই এম সরি, আমি ইংরেজিটা ঠিকঠাক মতো পড়তে পারি নাই, ঠিক আছে। ওকে, ডিফারেন্সিয়েশন সহজ ইন্টিগ্রেশন থেকে, হ্যাঁ অবশ্যই ডিফারেন্সিয়েশন সহজ ইন্টিগ্রেশন থেকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, অর্ধেক শেষ যোগজীকরণের, ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি, আছি। আল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে রাখার, সেহরিতে উঠতে পারি, রাখি। ওকে, ঠিক আছে। সাব্বির, ওকে, ঠিক আছে, দেখা যাক। ও সহজ, ফিজিক্স আসলে সহজ, সবাই পারে, এই জন্য ফিজিক্স ক্লাস ওরা করতে আসে না। ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা বেগ আর ত্বরণের সমীকরণ দেখবো আজকে। আমরা কিছু গ্রাফ অ্যানালাইসিস করব, বেগের গ্রাফ, ত্বরণের গ্রাফ, সেই সাথে সরণের গ্রাফ দেখবো। গাণিতিক কিছু সমস্যা আমরা সলভ করব। চলেন আমরা শুরু করে দেই। সো শুরুতেই একটু ছোট্ট করে বলে দিই, আপনাদের নেক্সট কোয়ার্টার, অর্থাৎ আমাদের এইচএসসি 26-এর কোয়ার্টার 4 এর ক্লাস শুরু হবে এপ্রিলের 6 তারিখ বা এপ্রিলের 7 তারিখ থেকে। তো আপনারা যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তারা তো ভর্তি হয়েই গেছেন, কংগ্রেচুলেশন। কেউ যদি ফুল কোর্সে ভর্তি না হয়ে থাকেন, যে কোনো পার্টিকুলার, ধরেন শুধুমাত্র কোয়ার্টার 3 তে ভর্তি হয়েছেন, তো আপনাদের জন্য এই অফারটা আছে। আপনারা হচ্ছে শুধুমাত্র নেক্সট কোয়ার্টারে এনরোল করতে চাইলে 3000 টাকা এনরোল করতে পারবেন। সেইটার জন্য এই কুপন কোডটা ব্যবহার করবেন বা প্রোমো কোডটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে SPQ4। ঠিক আছে, তো SPQ4 এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারে এনরোল করে ফেলতে পারবেন, অথবা আপনাদের ভর্তি রিলেটেড যে কোনো প্রয়োজন হইলে আপনারা নির্দ্বিধায় 16780 এই নাম্বারে কল করতে পারবেন। কল করলে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজাররা আপনাদেরকে ডিটেইলস জানায় দিবে। ঠিক আছে, ওকে, ফাইন। ঘুম আসলে দেখ, এখন রমজান মাস না হইলে অন্য সময় আমি বলতাম কফি খাও, ঠিক আছে, এখন রোজার মাস, বলাও যাচ্ছে না ঘুম আসছে। তাহলে ঘুম আসলে তুমি দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় দাঁড়ায় পড়ো, দাঁড়ায় থাকো। দাঁড়াইলে ঘুম আসবে না, দাঁড়াইলে ঘুম আসবে না। ঠিক আছে। আচ্ছা, বি কজ ওমেগা টি প্লাস ফাই, ওই ইকুয়েশন আমাদের আসলে কখনো লাগে না, ওই ইকুয়েশন আমাদের দরকার নাই। বি কজ ওমেগা টি প্লাস ফাই, ওই ইকুয়েশন আমাদের দরকার নাই।
ঠিক আছে, আমরা a sin ওমেগা টি প্লাস ডেল এইটা দিয়েই করব। ঠিক আছে, আচ্ছা সো শুরুতেই আমরা এই ইকুয়েশনটাই আবার দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু কি, x ইকুয়ালস টু হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল্টা। সো এইখানে আমাদের স্মরণের সাথে আমরা কি দেখতে পাচ্ছি, স্মরণের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। সো আমি যদি স্মরণের সাথে সময়ের সম্পর্কটাকে আমি যদি একটা গ্রাফে প্লট করতে চাই, স্মরণের সাথে সময়ের সম্পর্কটাকে আমি যদি একটা গ্রাফে প্লট করতে চাই, অর্থাৎ এক্স বনাম টি এর গ্রাফ আঁকি, তাহলে খেয়াল করো এটা কিরকম ফাংশন, এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল কার্ভ, এটা হচ্ছে একটা সাইন ফাংশন। তো সাইন ফাংশনের গ্রাফ থেকে শুরু হবে, সাইন ফাংশনের গ্রাফ শুরু হবে হচ্ছে 0 0 বিন্দু থেকে, মূল বিন্দু থেকে, এবং অতঃপর কি হবে, অতঃপর এরকম ঢেউ খেলে খেলে সাইন ফাংশনের গ্রাফ সামনে চলে যাইতে থাকবে। এবং এইখান থেকে খেয়াল করেন সাম্যাবস্থানের উপরে কদ্দূর উঠে গেল, সাম্যাবস্থানের উপরে উঠে গেছে, এইটুকুকে আমরা পজিটিভ বিস্তার বলতে পারি। আবার সাম্যাবস্থানের নিচে নেমে গেছে, এইটুকুকে আমরা নেগেটিভ বিস্তার বলতে পারি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এই যে আগের ক্লাস করো নাই, আগের ক্লাস করো নাই, তাহলে সমস্যা হবে, হবে সমস্যা হবে ভাইয়া। যারা আগের ক্লাস করছে তুমি তাদের মতো বুঝবা না, যেমন এই সূত্র থেকে আসছে তুমি বুঝবা না, তাহলে কি করা যাবে ভাইয়া? তো আগের ক্লাসটা করে আসা উচিত ছিল না। আচ্ছা, এখন একটা জিনিস নিয়ে একটু কথা বলি। ধরেন এই জিনিসটা একটু বুঝেন, ধরেন একটা স্প্রিং এইভাবে আছে, এই একটা স্প্রিং আছে এবং স্প্রিংটার সাথে আমরা কি করছি, একটা ভর অ্যাটাচ করে দিছি। তাহলে এই যে পজিশন, এই পজিশনটাকে আমরা কি বলতেছি, এই পজিশনটাকে আমরা বলতেছি এইটা হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা। এখন সাম্যাবস্থা থেকে সরল ছন্দিত স্পন্দন, খুব ইম্পর্টেন্ট কথা বলছি শুনে নাও, সাম্যাবস্থা থেকে সরল ছন্দিত স্পন্দন বেসিক্যালি শুরু হয় না। কেন সাম্যাবস্থা থেকে শুরু হয় না? তুমি একটা স্প্রিং এর সাথে একটা ভরকে অ্যাটাচ করে দিছো, ও একটু ভাইব্রেট করবে, কম্পন করবে, তারপর স্থির হয়ে দাঁড়ায় যাবে। সো ওর সরল ছন্দিত স্পন্দন শুরু হবে কোত্থেকে? সরল ছন্দিত স্পন্দন শুরু হবে যখন এই স্প্রিং এর নিচে আটকে থাকা বস্তুটাকে আমি একটু টান দিয়ে নিচে নামায় নিয়ে আসছি। স্প্রিং এর সাথে আটকে থাকা বস্তুটাকে আমি একটু টান দিয়ে নিচে নামায় নিয়ে আসছি, অথবা এই স্প্রিং এর সাথে আটকে থাকা বস্তুটাকে আমি চাপ দিয়ে, ঠেলা দিয়ে উপরে উঠায় দিছি। হয় স্প্রিংটাকে আমি কি করছি, স্প্রিংটাকে হয় আমি সংকুচিত করছি, অথবা স্প্রিংটাকে আমি প্রসারিত করছি। টান দিয়ে স্প্রিংটাকে নিচে নামায় নিয়ে আসছি, অথবা চাপ দিয়ে স্প্রিংটাকে আমি সংকুচিত করে ফেলছি। এই অবস্থা থেকে যদি আমি ওকে ছেড়ে দেই, বা এই অবস্থা থেকে যদি আমি ওকে ছেড়ে দেই, তখন স্প্রিংটা কি করবে, তখন স্প্রিংটা দুলতে শুরু করবে, অর্থাৎ তখন তার মধ্যে সরল ছন্দিত স্পন্দন শুরু হবে। সো মজার বিষয় হচ্ছে সরল ছন্দিত স্পন্দন শুরু হয় কোত্থেকে? সরল ছন্দিত স্পন্দন শুরু হয় হচ্ছে ওর বিস্তার থেকে। সরল ছন্দিত স্পন্দন শুরু হয় কোত্থেকে? সরল ছন্দিত স্পন্দন শুরু হয় হচ্ছে ওর বিস্তার থেকে। তাহলে আমি যদি একটু বৃত্তাকার গতিটাকে দেখি, আমি যদি একটু বৃত্তাকার গতিটাকে দেখি, বৃত্ত কি আরো বড় করব? বৃত্ত থাক, আর বড় করার দরকার নাই, আমি বৃত্তটা এইভাবেই রাখি, এই জায়গায় মনে করি এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে আমার কাহিনী। আচ্ছা, সো এখন চিন্তা করেন, এই জায়গা দিয়ে একটু দেখেন, এই জায়গা দিয়ে একটু দেখেন, এই ছিল হচ্ছে স্প্রিংটার সাম্যাবস্থা। ঠিক আছে, এই জায়গা বরাবর এটা কি ছিল, এটা ছিল ওর সাম্যাবস্থা। ধরে নিলাম এরা একই লাইন বরাবর আছে, এরা হচ্ছে একই লাইন মেনটেন করে আছে। তো এইটা কি, এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এখন কি বললাম, সাম্যাবস্থা থেকে বেসিক্যালি সরল ছন্দিত স্পন্দন কি হয় না, সাম্যাবস্থা থেকে বেসিক্যালি সরল ছন্দিত স্পন্দন শুরু হয় না। তো সরল ছন্দিত স্পন্দন শুরু হয় কোত্থেকে? সরল ছন্দিত স্পন্দন শুরু হয় হচ্ছে ওর বিস্তার থেকে। সো বিস্তার থেকে যদি শুরু হয়, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এখন কোত্থেকে শুরু হয়? ভাইয়া কি বললো? সাম্যাবস্থান থেকে না, সরল ছন্দিত স্পন্দন শুরু হবে হচ্ছে ওর বিস্তার থেকে। তো বিস্তার থেকে যদি সরল ছন্দিত স্পন্দন শুরু হইতে চায়, অর্থাৎ এই বিন্দু থেকে সরল ছন্দিত স্পন্দন শুরু হচ্ছে, কোত্থেকে শুরু হচ্ছে? সরল ছন্দিত স্পন্দন শুরু হচ্ছে ওর বিস্তার থেকে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমান, বা এইটা হচ্ছে ওর বিস্তারের সমান।
তাহলে সাম্যাবস্থানের উপরে যদ্দূর সংকুচিত করে ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে ওর বিস্তার। আবার সাম্যাবস্থানের নিচে যদ্দূর প্রসারিত করে ছেড়ে দিচ্ছি সেটাও হচ্ছে ওর বিস্তার। যদ্দূর টান দিয়ে ছেড়ে দিব এইটাই হচ্ছে ওর সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব। এর চাইতে বেশি নিচে ও আর কখনো নামবে না। আবার সাম্যাবস্থানের উপরে যদ্দূর সংকুচিত করে ছেড়ে দিছি এইটাই হচ্ছে ওর সর্বোচ্চ সরণ। এর বেশি উপরে ও আর কখনো যাইতে পারবে না। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি যে এইটা হচ্ছে বিস্তার, বিস্তার থেকে কি হইল? বিস্তার থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হইল। সিম্পল হারমোনিক অসিলেশন কোত্থেকে শুরু হইল? বিস্তার থেকে। সবসময় আসলে বিস্তার থেকে শুরু হবে বিষয়টা এরকম না। ম্যাথের জন্য আমাদেরকে অনেক সময় অন্যান্য অনেক ডেটা দেওয়া থাকতে পারে, সো আমরা ওই ডেটা ধরে করব। বাট আমাকে সিম্পলি এই জিনিসটা বলেন, খুব মজার একটা কোশ্চেন জিজ্ঞেস করব। সেটা হচ্ছে ধরে নিলাম যে কোনো একটা সিম্পল হারমোনিক অসিলেশন বিস্তার থেকে শুরু হচ্ছে। কোনো একটা সিম্পল হারমোনিক অসিলেশন কোত্থেকে শুরু হচ্ছে? বিস্তার থেকে শুরু হচ্ছে। সো যদি বিস্তার থেকে শুরু হয়, ইন দ্যাট কেস এই সিম্পল হারমোনিক অসিলেশনের আদি দশা কত? বিস্তার থেকে সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হয়েছে। সিম্পল হারমোনিক অসিলেশন কোত্থেকে শুরু হয়েছে? সিম্পল হারমোনিক অসিলেশন শুরু হয়েছে বিস্তার থেকে। ওর আদি দশার মান কত? আদি দশার মান কত? ভেরি গুড, সে জ্যোতি অ্যান্সার দিছে। জ্যোতি, মেহেদি ভুল বলছিস, সামাদ ভুল বলছিস, চরম ভাবে নুজাত কারেক্ট বলছেন। আদি দশা, আপনারা কি আদি দশা ভুলে গেছেন? ডেল। এই আদি দশার পরিচয় কি ছিল? আদি দশার পরিচয় ছিল শুরুর মুহূর্তে। আদি দশার পরিচয় ছিল শুরুর মুহূর্তে সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে কৌণিক দূরত্ব। শুরুর মুহূর্তে সাম্যাবস্থান থেকে কি? শুরুর মুহূর্তে সাম্যাবস্থান থেকে কৌণিক দূরত্ব, এইটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। তাহলে খেয়াল করো, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে বিস্তারটা কত? এই ছবিতে বিস্তারটা হচ্ছে, মানে আদি দশাটা হচ্ছে π/2, ইজন্ট ইট? আদি দশার মান কত? আদি দশার মান হচ্ছে 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। আমরা আদি দশা বা দশা এই টার্মগুলোকে আমরা চেষ্টা করব যে রেডিয়ানে প্রকাশ করতে। সো আদি দশার মান কত? আদি দশার মান হচ্ছে π/2। সো সব সময়কার জন্য মনে রাখবো, সব সময়কার জন্য মনে রাখবো, কোনো একটা সরল ছন্দিত স্পন্দন, কোনো একটা সরল ছন্দিত স্পন্দন যদি বিস্তার থেকে শুরু হয়, যদি বিস্তার থেকে শুরু হয়, তাহলে আদি দশার মান হবে π/2 রেডিয়ান বা 90 ডিগ্রি। আকাশ সাহা, সাম্যাবস্থার সূত্রটা আমরা কখনোই ব্যবহার করব না, সচরাচর আমরা কখনো ব্যবহার করব না। যদি আমাদেরকে কখনো কোনো অঙ্কে স্পেশালি বলে দেয়, কখনো কোনো অঙ্কে যদি আমাদেরকে স্পেশালি বলে দেয় যে এই অঙ্কের জন্য সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে, এই অঙ্কে সরল ছন্দিত স্পন্দন সাম্যাবস্থা থেকে শুরু হয়েছে, যদি এটা আমাদেরকে বলে দেয় তাহলে আমরা সাম্যাবস্থান থেকে শুরু হয়েছে ধরে নিব, আদারওয়াইজ সাম্যাবস্থান থেকে ধরে নিব না। ঠিক আছে? এখানে পাইকে 180 ডিগ্রি ধরা হচ্ছে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান, পাই রেডিয়ান ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 180 ডিগ্রি। এইটা শুধুমাত্র ফিজিক্সের সরল ছন্দিত স্পন্দনে ধরা হচ্ছে, বিষয়টা এরকম না, এইটা ম্যাথে গেলেও এইটাই ধরা হবে। পাই রেডিয়ানের ভ্যালু কত? পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? এইটাই প্রথম স্লাইড, খাদিজাতুল কোবরা, এইটাই প্রথম স্লাইড। ঠিক আছে? ওকে, আচ্ছা সামনে আগাই। আমরা একটা ভালো সূত্র দেখছি, এই সূত্রটা নিয়ে গতদিন আমরা খুব বেশি অঙ্ক করতে পারি নাই, চলেন আমরা শুরুতে 1-2টা অঙ্ক করি, তারপর আমরা নতুন সূত্র প্রমাণ করতে যাব। তো আমাদেরকে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার সরণের সমীকরণ দেওয়া আছে, y ইকুয়ালস টু কি? y ইকুয়ালস টু হচ্ছে 12 sin πt ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে π/4। এইটা হচ্ছে দেয়া আছে, এইটা হচ্ছে দেয়া আছে। আবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এক্স বা ওয়াই দুইটা দিয়ে আমরা কি বুঝি? এক্স দিয়েও আমরা বুঝি হচ্ছে সরণ,
আবার ওয়াই দিয়েও আমরা বুঝি হচ্ছে সরণ। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারবো? ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে উভয় ইকুয়েশনের মধ্যে তুলনা করে, উভয় ইকুয়েশনের মধ্যে আমরা যদি তুলনা করি, তাহলে তুলনা করলে আমরা কি কি লিখতে পারবো? তুলনা করলে আমরা লিখতে পারবো বিস্তার। তুলনা করলে আমরা লিখতে পারবো সবার প্রথমে বিস্তার। এ সমান কত? এ সমান হচ্ছে 12 একক। যেহেতু আমাদেরকে এখানে মিটার সেন্টিমিটার কোনো কিছু দেওয়া নাই, মিটার সেন্টিমিটার এরকম কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে? তাহলে এ সমান কত? এ সমান হচ্ছে 12 একক। আচ্ছা, এরপরে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। তো কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান কি লেখা যাবে? ওমেগা সমান লেখা যাবে হচ্ছে পাই বাই 5। কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান হচ্ছে পাই বাই 5। এইটার এককটা বেসিক্যালি রেডিয়ান পার সেকেন্ড। এইটার এককটা বেসিক্যালি রেডিয়ান পার সেকেন্ড, বাট আমাদেরকে কৌণিক কম্পাঙ্ক বাইর করতে বলে নাই, কিন্তু আমাদেরকে কি বাইর করতে বলছে? কম্পাঙ্ক বাইর করতে বলছে। তাহলে এই ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারবো? বা টোয়াইস পাই ইন্টু এফ সমান সমান হচ্ছে পাই বাই 5। তাহলে এইখান থেকে পাই আর পাই কাটা দিতে পারি, আমরা এফ এর মান বাইর করতে চাই। তাহলে এফ সমান কি আসবে? এফ সমান আসবে 1/10 হার্জ, বা এইখান থেকে লিখতে পারবো 0.1 হার্জ। এখান থেকে লিখতে পারি 0.1 হার্জ। তাহলে বিস্তার বের করে ফেলছি আমরা, কম্পাঙ্ক বের করে ফেলছি। বের করতে বলছে আদি দশা, আদি দশা বের করতে বলছে। তো আদি দশা তো সরাসরি দেখতে পাচ্ছি, আদি দশা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আদি দশার ভ্যালু, আদি দশা সরাসরি দেখতে পাচ্ছি, সরাসরি আদি দশার মান আমরা বসায় দিই। আদি দশার মান কত? আদি দশার মান কত? আদি দশা, আদি দশা ডেল্টা ইকুয়ালস টু কি? আদি দশা ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে পাই বাই 4 রেডিয়ান। আদি দশা ডেল্টা ইকুয়ালস টু পাই বাই 4 রেডিয়ান। এইটাও হয়ে গেল, বুঝতে পারছেন? ওকে, লাস্ট কথা কি বলছে? 1.25 সেকেন্ড সময়ে সরণ। তার মানে আপনাকে ওয়াই বের করতে বলছে, সময়টা দেওয়া আছে, টি এর মান কত? টি এর মান হচ্ছে 1.25 সেকেন্ড। সুতরাং সরণ বাইর করতে চাই, সরণ বাইর করতে চাই, সরণ y ইকুয়ালস টু কি লিখতে পারবো? y ইকুয়ালস টু লিখতে পারবো 12 সাইন, এরপরে পাই টি। সো পাই টি এর জায়গায় কি লিখবো? পাই টি এর জায়গায় লিখবো 1.25 অফ পাই ডিভাইডেড বাই 5 প্লাস লিখবো হচ্ছে পাই বাই 4। তাহলে এইখান থেকে বা আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু 12 সাইন। যদি এখান থেকে লসাগু করতে চাই আমরা, যদি এখান থেকে লসাগু করতে চাই, তাহলে 4 5 20, তাহলে 1.25 ইন্টু 4, 1.25 ইন্টু 4 মানে হচ্ছে 5, যদি খুব বেশি ভুল না করে থাকি। 1.25 ইন্টু 4 করলে আসবে 5। তাহলে এইখানে আসবে 5 অফ পাই, প্লাস এইখানেও আসবে হচ্ছে 5 অফ পাই। দ্যাট মিনস উপরে কি আছে? 10 পাই ডিভাইডেড বাই 20। দ্যাট মিনস এইখান থেকে লিখতে পারবো 12 সাইন অফ 10 পাই ডিভাইডেড বাই 20। সো 10 আর 20 কাটা গেলে থাকে পাই বাই 2। দ্যাট মিনস 12 সাইন পাই বাই 2। এখন পাই বাই 2 মানে কত? পাই এর মান এখানে 3.146 বসানো যাবে না। পাই এর মান এখানে কত ধরতে হবে? পাই এর মান এখানে ধরতে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 তার মানে কি? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1। দ্যাট মিনস এইখান থেকে আমরা লিখতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি 12 একক। সো ওয়াই এর ভ্যালু কত? 1.25 সেকেন্ড পর ওয়াই এর ভ্যালু হচ্ছে 12 একক। এই হচ্ছে আমার আদি দশার মান পাই বাই 4 রেডিয়ান, এই হচ্ছে বিস্তারের মান, এই হচ্ছে আমার কম্পাঙ্কের মান। বুঝতে পারছি সবাই?
ডান ডান, লাবিবা, কানিতা, নুরউদ্দিন, দশা আর দশা, দশা কম কি জিনিস? শাহেদ আক্তার, হোয়াট ইজ দশা কম? দশা কম কই পাইছিস? আমার আগে শেষ, তাহসানের আমার আগে শেষ, ভেরি গুড তাহসান, জোস জোস, সেরা সেরা। এই ধরনের ম্যাথগুলো একটু সহজে মিলে যাবে। এখন ধরেন আমরা প্লেন এন্ড সিম্পল ম্যাথ না করে একটু টুইস্টেড মান যদি একটু দেখতে চাই, একটু যদি নতুন ধরনের একটা ম্যাথ দেখতে চাই, এই ম্যাথটা নিজের হাতে লিখছিলাম, এই জন্য দেখ এই দুই লাইনের ফন্টের সাইজ একরকম, এই দুই লাইনের ফন্টের সাইজ আরেক রকম হয়ে গেছে। সো এইখানে খেয়াল করো, একটা সরল দোলন গতির সমীকরণ দেওয়া আছে y ইকুয়ালস টু 5 sin 3 pi t প্লাস √3 cos 3 pi t। আমরা এরকম ইকুয়েশন কিন্তু দেখি নাই, আমরা এরকম ইকুয়েশন কিন্তু এখন পর্যন্ত দেখি নাই যেখানে সাইন থিটাও আছে আবার কস থিটাও আছে, আবার সাইন থিটার সাথে সহগটা ভিন্ন, আবার কস থিটার সাথে সহগটা ভিন্ন। ঠিক আছে, তো এখানে সাইন কজের হিসাব নিকাশ গুলো হচ্ছে আলাদা। সাইন কজের হিসাব নিকাশ গুলা কি? সাইন কজের হিসাব নিকাশ গুলো হচ্ছে আলাদা। ওরে নুরুন নবী, 4 নাম্বার বুঝি নাই, কি বুঝোস নাই 4 নাম্বার? 4 নাম্বার কি বুঝোস নাই? 4 নাম্বার কি বুঝোস নাই? মানে আমরা এখানে টি এর মান বসাইছি, টি এর মান 1.25 সেকেন্ড বসাইছি, এরপর লসাগু করছি, এরপর এখান থেকে π/2 বাইর করছি, π/2 মানে 180 ডিভাইডেড বাই 2, তার মানে 90 ডিগ্রি। সহজ কথা। হিমালয় হিমু, ভেরি গুড ভেরি গুড। ত্রিগোণমিতি করতে হবে, তাইলে খেয়াল করেন আমাদেরকে কি দেয়া আছে, আমাদেরকে দেওয়া আছে y ইকুয়ালস টু 5 দিয়ে গুণ করে দেন, তাহলে 5 দিয়ে যদি গুণ করে দেই তাহলে 5 সাইন 3 pi t, 5 sin 3 pi t প্লাস 5√3 cos 3 pi t। তাহলে এই ইকুয়েশনে দেখো সাইন ফাংশনের সাথে সহগটা ভিন্ন, আবার কজ ফাংশনের সাথেও সহগটা ভিন্ন। সাইন ফাংশনের সাথে সহগটা ভিন্ন, কজ ফাংশনের সাথে সহগটা ভিন্ন। ভেরি গুড, এইটা পোলারে দেওয়া আছে, আমাদেরকে এটাকে আর এবং থিটায় কনভার্ট করতে হবে। সো আর এবং থিটায় কনভার্ট করার হিসাবটা খুব সুন্দর। সাইন ফাংশনের সাথে যেটা আছে সেইটাকে আমরা ধরবো হচ্ছে আর কজ থিটা, আবার কজ ফাংশনের সাথে যেইটা আছে সেইটাকে আমরা ধরবো হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা কি করব, আমরা ধরে নিব আর কস থিটা ইকুয়ালস টু হচ্ছে 5 এবং আর সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 5√3। তাহলে এইটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ, এইটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। তাইলে 1 নম্বরটাকে স্কোয়ার করি প্লাস 2 নম্বরটাকে স্কোয়ার করি, করে যোগ করি। সো যোগ যদি করি তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান 5 5 কত? 5 5 হচ্ছে 25 প্লাস এইখানে কত? 5 5 25 ইন্টু হচ্ছে 3, 25 ইন্টু 3 মানে 75। বা এইখান থেকে আর স্কোয়ার কমন নিলে কি আসবে? আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, যেটার ভ্যালু হচ্ছে 1, এইখানে আসবে হচ্ছে 25 প্লাস 75। বা এইখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? 100। তাহলে এইখান থেকে বা আর এর ভ্যালু কত আসবে? আর এর ভ্যালু আসবে 10। সো আর এর ভ্যালু আমরা কত পাইলাম? আর এর ভ্যালু আমরা পাইলাম হচ্ছে 10। তাহলে এইখান থেকে একরকম অপারেশন আমরা করে ফেলছি। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পারছি আমরা সবাই। তাহলে একটু সামনে চলে যাই, একটু যদি সামনে চলে যাই তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখন থিটার মানটাও আমাদের বের করা লাগবে। সো 2 নাম্বারকে 1 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দাও। তো 2 নাম্বারকে 1 নাম্বার সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে tan থিটা আসবে। তাইলে tan থিটা সমান কি আসবে? 5 আর 5 কাটা যাবে, তার মানে √3 tan 60 ডিগ্রির মান √3 tan 60 ডিগ্রি, দ্যাট মিনস π/3। বা এইখান থেকে থিটার ভ্যালু কত লিখতে পারবো? থিটার ভ্যালু লিখতে পারবো π/3। তাহলে দেখো আর এর মান জেনে গেছো, থিটার মান জেনে গেছো, আর এর মান জেনে গেছো, থিটার মান জেনে গেছো। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি এবার y ইকুয়ালস টু কি লিখতে পারবা? লিখতে পারবা সুতরাং y ইকুয়ালস টু, দুইখান থেকে আর কে কমন নাও,
দুইখান থেকে আর কে যদি কমন নাও তাহলে আর কে কমন নিলে কি থাকবে, আর কে কমন নিলে থাকবে cos থিটা ইন্টু সাইন 3πt প্লাস সাইন থিটা ইন্টু cos 3πt। তো এইখান থেকে আর, এবার খেয়াল করো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এইখান থেকে লিখতে পারবো সাইন অফ 3πt প্লাস থিটা, বা এইখান থেকে লিখতে পারবো y ইকুয়ালস টু, মান বসায় দেন, আর এর মান কত 10, y ইকুয়ালস টু হচ্ছে 10 সাইন 3πt প্লাস π/3। তাইলে এইখান থেকে দেখেন এইবার আমাদের বেসিক ইকুয়েশনের চেহারার সাথে মিলে গেছে, y ইকুয়ালস টু 10 সাইন 3πt প্লাস π/3। এবার এইটার সাথে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই দুইটা ইকুয়েশনকে কি করবা, তুলনা করবা, এবং তুলনা করে যা যা কিছু বের করতে বলছে, বিস্তার, কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, দোলনকাল, আদি দশা, সবকিছু বের করে ফেলবো। করতে পারবো না? করতে পারবো না, বুঝতে পারছি। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ত্রিকোণমিতি ফাঁকি দেওয়া। ভাই আমাদের এইচএসসি সিলেবাস গুলা এরকম, আমাদের ফিজিক্সের সাথে কেমিস্ট্রির অনেক মিল আছে, আমাদের ম্যাথের সাথে ফিজিক্সের অনেক মিল আছে। তো জিনিসপত্রগুলা অনেক অনেক বেশি ডিপেন্ডেন্ট, জিনিসপত্রগুলা অনেক অনেক বেশি ডিপেন্ডেন্ট। সো আপনি ম্যাথ না পড়ে আসলে ফিজিক্সের অনেক জায়গায় আটকায় যাবেন, আবার কেমিস্ট্রির অনেক চ্যাপ্টার ফিজিক্সের অনেক চ্যাপ্টারের সাথে মিলে যাবে। ঠিক আছে, আর কজ আর সাইন বুঝোস নাই, তাহলে ত্রিগোণমিতি করস নাই। এখানে জিনিসটা দেখো, সাইন থিটাও আছে কস থিটাও আছে। সো আমরা কি করতে চাই, আমরা জিনিসটাকে একটা ইকুয়েশন বানাইতে চাই, একটা ফাংশন নিতে চাই। সো সাইন ফাংশনের সাথে যেটা আছে, সাইন ফাংশনের সহগের সাথে যা আছে সেইটাকে আমরা ধরছি আর কস থিটা, আর কস ফাংশনের সাথে যেটা সহগ আছে সেইটাকে আমরা ধরছি হচ্ছে আর সাইন থিটা। এই ধরাটাই তোমার কাজ। আর কস থিটা আর সাইন থিটা ধরে নিবা, সাইন ফাংশনের সাথে যা আছে সেটা হচ্ছে আর কস থিটা, সাইন ফাংশনের সাথে যা আছে সেটা হচ্ছে আর কস থিটা, আবার কস ফাংশনের সাথে যেটা আছে সেটা হচ্ছে আর সাইন থিটা। বাকিটা তো সহজ, ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করছি, এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করছি, সাইন ইনভার্স সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা সমান 1, আর এর মান বের করছি, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে ট্যান থিটা বের করছি। বুঝতে পারছিস? সাইফুল্লাহ রেহান বলছে তোমার ম্যাথ নাই, তাই সাইফুল্লাহ রেহান তোমার ম্যাথ নাই, তোমার ফিজিক্সে পাশ করতে কষ্ট হয়ে যাবে। শেষের 4 নাম্বারটা কিভাবে আসলো? শেষের 4 নাম্বার মানে কি? হোয়াট ইজ শেষের 4 নাম্বার? বুঝি নাই, কোন শেষের 4 নাম্বার আকাশ? কোন শেষের 4 নাম্বার? বি স্পেসিফিক। ইজি, সহজ অঙ্ক। ক্লিয়ার এন্ড ডান শ্রাবন্তী। y ইকুয়ালস টু আর, y ইকুয়ালস টু তো আর হয় নাই, y ইকুয়ালস টু মানে তুমি আলটিমেটলি সূত্রটাতে কি লিখবা, তুমি এই জায়গায় যদি মানটা বসাও, ওরে পণ্ডিতের দল, তুমি এইখানে যদি মান বসাও তাহলে y ইকুয়ালস টু কি আসবে, 5 এর জায়গায় কি লিখবা, আর কস থিটা, তাহলে আর কস থিটা ইন্টু সাইন 3πt প্লাস 5√3 সমান কি আর সাইন থিটা, তাইলে আর সাইন থিটা ইন্টু কজ 3πt আছে বোর্ডের উপরে না কাইটে গেছে? একটু কাইটে গেছে। তো এই তো ঘটনা, তাহলে এখান থেকে আর কে কমন নেওয়া যায় না, এখান থেকে আর কে কমন নেওয়া যায় না, এই রাশিমালার সাথেও আর আছে, এই রাশিমালার সাথেও আর আছে, সো আরটাকে কমন নিছি, এই রাশিমালাটার সাথে আর আছে, আরটাকে কমন নিছি। কি বুঝতে পারো নাই? কি বুঝতে পারো নাই? এত সহজ একটা ম্যাথ কি বুঝতে পারেন না আপনি? এখানে সবকিছুর মান জানেন, আপনি ওমেগা জানলে সব জানেন, ওমেগার ভিতরে সব আছে। ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই এফ, আবার ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই টি। তো ওমেগা জানা মানে এফ জেনে যাওয়া, টি জেনে যাওয়া। ডেল্টার মান সরাসরি দেখতে পাচ্ছি π/3, ডেল্টার মান সরাসরি দেখতে পাচ্ছি π/3। ও আদি দশা 2বার দেওয়া আছে, ও এটা আসলে প্রিন্টিং মিস্টেক, এরকম ছোটখাটো প্রিন্টিং মিস্টেক হইতেই পারে। যা মুছে দিলাম, খুশি থাক।
খুশি থাক, একবার করে দিছি। ওকে, ঠিক আছে, সামনে আগাইলাম, সামনে আগাইলাম। এরপরে আমরা কি বাইর করতে চাই? এরপরে আমরা বেসিক্যালি দুইটা ইকুয়েশন ডেরাইভ করব। একটা হচ্ছে বেগের ইকুয়েশন, আর একটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। সো চলেন ফার্স্টে আমরা বেগের ইকুয়েশন বাইর করি। সো আমরা এক্স এর জন্য বা ওয়াই এর জন্য একটা ইকুয়েশন দেখছি, সেটা কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের সরণের ইকুয়েশন। এইটা ছিল আমাদের সরণের ইকুয়েশন। তাহলে সরণের ইকুয়েশনকে আমি কি করব? সরণের ইকুয়েশনকে আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে সরণের ইকুয়েশনকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটা কনস্ট্যান্ট চলে আসলো বাইরে। তাহলে ডি ডিটি অফ কি লিখতে পারবো? ডি ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ডি ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বা এইখান থেকে কি লিখতে পারবো? ডি ডিটি অফ এক্স। সরণকে ডিফারেন্সিয়েশন করব। সরণকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই? সরণকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে বেগ। তাহলে লিখতে পারবো বেগ ভি সমান সমান কি? বেগ ভি সমান সমান লিখতে পারবো এ ইন্টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করে কি পাবো? সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করে পাবো কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাইলে লিখো কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই ওমেগা টি প্লাস ডেল্টাটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, করো। তাইলে ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে বা এইখান থেকে ভি সমান কি লিখা যাবে? ভি সমান লিখা যাবে হচ্ছে এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা ইন্টু ডি ডিটি অফ ওমেগা টি, এইটা সমান হচ্ছে ওমেগা। এবং ডেল্টাটা যেহেতু কনস্ট্যান্ট, ডেল্টাটা যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং ডি ডিটি অফ ডেল্টা সমান হচ্ছে 0। তাই আর এটা আলাদা করে লিখলাম না। তাহলে এইখান থেকে দেখো বেগের একটা ইকুয়েশন দাঁড়ায় যাচ্ছে, ওমেগাটা সামনে নিয়ে আসো। ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এইখান থেকে আমরা বেগের একটা ইকুয়েশন পেয়ে গেছি, ভি সমান হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। বেগকে আবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাবো। ভেরি গুড, ভেরি গুড। ক্যালকুলাস হাফ করছি, এখন এই অধ্যায়ে বুঝবেন, অনেক করছেন ক্যালকুলাস, বুঝবেন, অবশ্যই বুঝবেন, অবশ্যই বুঝবেন। ক্যালকুলাস হাফ করছেন মানে তো আপনি বিশাল পড়ালেখা করে ফেলছেন তারিফুল। বুঝবেন, বুঝবেন, কোনো সমস্যা নাই। আফসার, তোমার আসলে ত্রিকোণমিতি, আফসার তাহসান, যারা আসলে বুঝতেছো না যে কোনটাকে আমরা আর কস থিটা ধরবো, আমি বলতেছি কোনটাকে আর কস থিটা ধরবো আর কোনটাকে আর সাইন থিটা ধরবো, এইটা যারা বুঝতেছো না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি খুব সহজ। আমরা বেসিক্যালি এই সূত্র বানাইতে চাই, সাইন অফ এ প্লাস বি। এটা যারা ত্রিগোণমিত্রি করে আসছে তাদের জন্য এটা বোঝা খুব সহজ, ওরা আমার আগে বলতে পারছে। তো এই সাইন অফ এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ইকুয়েশনের চেহারাটা হচ্ছে এই রকম। তাহলে তোমার যদি কস থিটা দেওয়া থাকে, তোমার যদি কস থিটা দেওয়া থাকে, কস থিটার সাথেরটাকে তুমি ধরবা সাইন, কস থিটার সাথেরটাকে তুমি ধরবা হচ্ছে সাইন। আর তোমার যখন সাইন বি দেওয়া আছে তার সাথেরটাকে তুমি ধরবা হচ্ছে কজ। কজ ফাংশনের সাথে যেই সহগটা আছে, কজ ফাংশনের সাথে যেই সহগটা আছে সেইটাকে তুমি ধরবা হচ্ছে সাইন। সাইন ফাংশনের সাথে যেই সহগটা আছে সেইটাকে তুমি ধরবা হচ্ছে কজ। ঠিক আছে, একদম এক লাইনে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে ওরা বলতেছে পোলার সমীকরণ এবং কার্টেসীয় সমীকরণের মতো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ঠিক আছে, ভেরি গুড। ডেল্টা যেহেতু ধ্রুবক, এই দেখি কি হয়েছে, একটু উপরে যাও তো, রাখো। ডেল্টা যেহেতু ধ্রুবক, তাহলে প্রথম ডিফারেন্সিয়েশন, ওকে, প্রথম ডিফারেন্সিয়েশনে ডেল্টা আগে আসলো না কেন? প্রথম ডিফারেন্সিয়েশনে তো ডেল্টা আগে আসার কোনো কথা নাই, আমরা তো এই একটা জায়গাতেই ডিফারেন্সিয়েশন করছি।
সো এখানে এটা কনস্ট্যান্ট, এটা আগে থাকছে, ডেল্টাটা কোথায়? ডেল্টাটা তো সাইন ফাংশনের ভিতরে, তাই না? ডেল্টাটা কোথায় আছে? ডেল্টাটা হচ্ছে সাইন ফাংশনের ভিতরে। সো সাইন ফাংশনের ভিতরে যেহেতু আছে, তাহলে সাইন থিটাকে আগে ডিফারেন্সিয়েশন করা লাগবে। সাইন থিটাকে আগে ডিফারেন্সিয়েশন করা লাগবে। সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করার পরে এরপরে যেই ফাংশনটা আছে সেইটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। সেইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে তার ভিতরে ওমেগা টি প্লাস ডেল্টা পাবো, তার ভিতরে ওমেগা টি প্লাস ডেল্টা পাবো। বুঝতে পারছি? আচ্ছা, কিরে আফসার, তোর এখনো কনফিউশন ক্লিয়ার হয় নাই? এখনো কনফিউশন ক্লিয়ার হয় নাই বাবু? কি কেমনে হবে? কেমনে হবে বাবু? আচ্ছা, আসি, আমরা এই গ্রাফটা আঁকতে চাই। তাহলে এই গ্রাফটা আমরা যদি আঁকতে চাই, তাহলে খেয়াল করো, আমি ধরে নিলাম আমি কিরকম গ্রাফ আঁকবো। আমি আঁকবো হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ। আমরা কি গ্রাফ আঁকতে চাই? আমরা আঁকতে চাই হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ। এখন মজার কথা কি? মজার কথা হচ্ছে কস 0 ডিগ্রির ভ্যালু কত? কে বলতে পারে? খুবই কঠিন প্রশ্ন। কস 0 ডিগ্রির ভ্যালু কত? কস 0 ডিগ্রির ভ্যালু কত? কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ভেরি গুড, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তার মানে যখন টি এর ভ্যালু 0, তখন ভেলোসিটি কি হবে? মানে 0 ডিগ্রির জন্য ভেলোসিটির মান, কস ফাংশন, যেহেতু ভেলোসিটিটা হচ্ছে কোসাইনের একটা ফাংশন, যেহেতু ভেলোসিটিটা কোসাইনের একটা ফাংশন, তাইলে শুরু হবে সর্বোচ্চ বিন্দু থেকে, শুরু হবে সর্বোচ্চ বিন্দু থেকে, এরপর ঢেউ খেলে নিচে নামবে, এরপরে ঢেউ খেলতেই থাকবে, খেলতেই থাকবে, খেলতে খেলতে সামনে এগিয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ডিফারেন্সিয়েশনের চেইন রুল, ভুলেও গেছি এটাকে ডিফারেন্সিয়েশনের চেইন রুল বলে। ডিফারেন্সিয়েশনের চেইন রুল বলে, এটা ভুলে গেছি, বাট পারি। এমন না যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারি না, পারি, কিন্তু চেইন রুল যে এটাকে বলে এটা ভুলে গেছি। আমি তো জানি যে এখানে যেহেতু এটাকে সাইন থিটা ধরে নিচ্ছি, তাহলে তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করাই লাগবে, তো করছি আবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণটা কিসের? এটা হচ্ছে ভি বনাম টি গ্রাফের রিপ্রেজেন্টিং গ্রাফ। এটা কি? এটা হচ্ছে ভি বনাম টি এর রিপ্রেজেন্টিং গ্রাফ। ঠিক আছে, ওকে। এখন সামনে আসি, আমাদের কাজ শেষ হয় নাই। এখান থেকে তুমি কি দেখতেছো? ভি সমান ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখান থেকে আমরা আরেকটু মজা করব। খেয়াল করো, আমাদের এখনো এই পৃষ্ঠার হেডলাইনে বলা আছে বেগ, তাইলে আমাদের বেগ নিয়ে কাজ শেষ হয় নাই। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আবারও হালকা ট্রিগোনোমেট্রি। ভি সমান ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, এবার এই ইকুয়েশনটার ভিতরে আমি একটু ছোট্ট কাজ করি। কি কাজ করব? আমি লিখব ওমেগা, এরপর একটা রুট নিয়ে আসব। এখন হুদার উপরে একটা রুট আনলাম, তাহলে রুট আনলে কি করতে হবে? রুট আনলে জিনিসটাকে তো ব্যালেন্স করতে হবে। তাইলে আমি দিব এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ব্যালেন্স হয়ে গেল না জিনিসটা? যে রুট আনছি আবার স্কোয়ার করছি, রুট আনছি স্কোয়ার করছি, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। ভেরি গুড সেজুতি, মাশাল্লাহ। তাহলে এই জায়গা থেকে ওমেগা ইনটু, তাহলে এ স্কোয়ারটাকে সামনে রাখো। এখন এ স্কোয়ারটাকে যদি তুমি সামনে রাখো, কজ স্কোয়ার থিটা। সো কজ স্কোয়ার থিটা সমান তুমি কি জানো? কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা কি হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাইলে এখানে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আশা করি বুঝতে পারছেন। কজ স্কোয়ার থিটাটাকে কি লিখে দিছি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এইখান থেকে দেখেন ওমেগা রুট ওভার এ স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এইখান থেকে দেখো, এখান থেকেই বেশিরভাগ স্টুডেন্ট বুঝে ফেলবে, বাট যারা একটু আমার মতো দুর্বল আছো, বুঝবে না, তাদের জন্য আরেকটা লাইন, এ স্কোয়ার মাইনাস, এখন এখানে কি আছে? এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইটাকে লিখলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই পুরাটার উপর দিয়ে দিলাম স্কোয়ার। এই পুরোটার উপর কি দিয়ে দিলাম? এই পুরোটার উপর দিয়ে দিলাম স্কোয়ার। তাইলে দেখো,
তুমি খুব পরিচিত একটা সূত্রের ফর্ম দেখতে পাবা। খুব পরিচিত একটা সূত্রের ফর্ম দেখতে পাবা। সেই সূত্রের ফর্মটা কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা আসলে কি? এক্স এর মান না? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে কি? এক্স। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো আমাদের আরেকটা সূত্র। তাহলে ওমেগা থাকবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এই এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এই এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা সমান এক্স। এক্স এর উপরে থাকবে একটা স্কোয়ার। তার মানে এইখান থেকে আমরা লিখতে পারবো বা ভি সমান সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটাও আমাদের বেগের আরেকটা সমীকরণ। ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আর এটাকে এ প্লাস এক্স এ মাইনাস এক্স লেখার দরকার নাই, বেশি অ্যালজেব্রা খাটায় দিছে পোলাপান, বেশি ব্রিলিয়েন্ট। এইসব বেশি ব্রিলিয়েন্ট ছেলেপেলেকে নিয়ে মেহেদি হাসান বলতে, মেহেদি হাসান এত কিছু বলে নাই, তাহমিদ, সাবিলা, এরা বেশি ব্রিলিয়েন্ট মাশাল্লাহ, এত দরকার নাই। লাভ ইউ সো মাচ। এটা এইভাবেই থাকবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইভাবেই থাকবে। ঠিক আছে, আচ্ছা গুড। আচ্ছা এইখান থেকে দেখেন আমরা আরেকটু কাজ করতে চাই। কি কাজ করতে চাই? কি কাজ করতে চাই? আমি গ্রাফ আঁকতে চাই। সো গ্রাফ আঁকার জন্য আমার কিছু বিন্দু লাগবে। তাইলে আমি বেগের মানটা বাইর করব ভিন্ন ভিন্ন কিছু পজিশনে। ফার্স্টে আমি বাইর করব হচ্ছে সাম্যাবস্থায়। বেগের মান কই বাইর করব? বেগের মান বাইর করব হচ্ছে সাম্যাবস্থায়। এখন সাম্যাবস্থায় এক্স এর মান কত বলো দেখি? সরণের মান কত? সরল ছন্দিত স্পন্দন যখন চলতেছে তখন কণাটা যদি সাম্যাবস্থায় থাকে, কণাটা যদি সাম্যাবস্থায় থাকে তখন তার সরণের মান কত? সরণের মান, খালি মোস্তাফিজুরই অ্যান্সার দিয়ে যাচ্ছে, আর কারো অ্যান্সার পাচ্ছি না। গুড। সরণের মান হচ্ছে 0। তাইলে সরণের মান যদি 0 হয়, সুতরাং বেগ ভি সমান কি লিখা যাবে? ভি সমান লিখা যাবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0। তাহলে শুধু এ স্কোয়ার থাকবে, রুট করলে কি আসবে? এ। বা এইখান থেকে ভি ম্যাক্স, এইটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান। ভি ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ওমেগা এ। বেগের সর্বোচ্চ মানটা কত? ভি ম্যাক্স। ভি ম্যাক্স সমান কত? ওমেগা এ। এবং বেগের এই সর্বোচ্চ মান আমরা কোথায় পাই? বেগের এই সর্বোচ্চ মান আমরা পাই হচ্ছে সাম্যাবস্থায়। কণা যখন বা বস্তু কণা যখন সাম্যাবস্থায় থাকে তখন বেগের মানটা কি হয়? বেগের মানটা হয় হচ্ছে সর্বোচ্চ, সেটার মান হচ্ছে ওমেগা এ। আচ্ছা, এই ইকুয়েশন থেকে আমি আরেকটা ডেটা বাইর করতে চাই। কণা যদি বিস্তারে অবস্থান করে, কণা কোথায় অবস্থান করবে? কণা অবস্থান করবে বিস্তারে। এখন একটু সরণের ইকুয়েশনটা দেখে আসি। সরণের ইকুয়েশনটা দেখে আসি। সরণের ইকুয়েশনটা দেখো, বিস্তার উপরের দিকে গেলে পজিটিভ, বিস্তার নিচের দিকে আসলে কি? নেগেটিভ। তাহলে বিস্তারের মান পজিটিভও হইতে পারে, বিস্তারের মান নেগেটিভও হইতে পারে। তাহলে বিস্তারের মান পজিটিভ নেগেটিভ দুইটাই যদি হয়, তাহলে এইখান থেকে খেয়াল করো, তুমি লিখো এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস এ। এক্স ইকুয়ালস টু কি? প্লাস মাইনাস এ। এখন খেয়াল করো, এক্স এর উপরে কি আছে? স্কোয়ার। তুমি প্লাস এ বসাইলেও এটা আসবে এ স্কোয়ার, তুমি মাইনাস এ বসাইলেও এটা আসবে এ স্কোয়ার। তাইলে এইখান থেকে লিখতে পারবা ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বা এইখান থেকে লিখতে পারবা ভি সমান হচ্ছে 0। এইটা হচ্ছে বেগের সর্বনিম্ন মান। এইটা কি? এটা হচ্ছে বেগের সর্বনিম্ন মান। ভি মিনিমাম সমান কত? ভি মিনিমাম সমান 0। কখন পাবো ভি মিনিমাম? যখন কণাটা যাবে হচ্ছে বিস্তারে। তাইলে সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা যখন সাম্যাবস্থায় থাকবে, মনোযোগ দাও যারা প্রথম পড়তেছো, সাম্যাবস্থায় যখন থাকবে তখন বেগের মান হবে পজিটিভ। সাম্যাবস্থায় থাকলে বেগের মান হবে ম্যাক্সিমাম। সাম্যাবস্থায় থাকলে বেগের মান হবে ম্যাক্সিমাম। আর যখন বিস্তারে থাকবে তখন বেগের মান হবে 0। আচ্ছা, এবার আমরা গ্রাফটা আঁকতে চাই।
সো গ্রাফটা আঁকার জন্য এই পাশে দিলাম একটা হেইও বলে টান, টান সোজা হয় নাই, তাহলে আগে এই উলম্ব টানটা দেই। হ্যাঁ ঠিক আছে মোটামুটি, তাহলে এবার এই বরাবর একটা টান দেই, এও মোটামুটি হালকার উপর ঝাপসা করে ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমরা যেই গ্রাফটা আঁকবো এইটা হচ্ছে ভি, এই পাশে হচ্ছে প্লাস এক্স, এই পাশে হচ্ছে মাইনাস এক্স। একটু খেয়াল রাখতে হবে, এর আগে আমরা যেই গ্রাফটা আঁকছি এইটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ, ভি বনাম টি এর গ্রাফ, বেগ বনাম সময়, বেগ বনাম সময়ের গ্রাফ হচ্ছে এইটা। আর এখন আমরা যেই গ্রাফটা আঁকবো সেইটা হচ্ছে বেগ বনাম সরণ, বেগ বনাম সরণের গ্রাফ। আচ্ছা খেয়াল করো, এক্স এর মান যখন 0 বেগের মান তখন সর্বোচ্চ, সো এক্স এর মান 0 0 0 পয়েন্ট, বেগের মান কত, বেগের মান হচ্ছে সর্বোচ্চ। আবার এক্স এর মান যখন পজিটিভ সর্বোচ্চ, বেগের মান 0, এক্স এর মান পজিটিভ সর্বোচ্চ, বেগের মান 0, এক্স এর মান নেগেটিভ সর্বোচ্চ, বেগের মান হচ্ছে 0। এবং খেয়াল করেন এই ইকুয়েশনটার চেহারা আদতে কিরকম, এই ইকুয়েশনটার চেহারা হচ্ছে ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এইরকম একটা ইকুয়েশন না, এইরকম একটা ইকুয়েশন। তার মানে জিনিসটা কি হবে, বক্ররেখা হবে। সো বক্ররেখা যদি হয় এই যোগ করে দিলাম, এই যোগ করে দিলাম, সো এইটা হচ্ছে ভি বনাম এক্স এর গ্রাফ, ভি বনাম এক্স এর গ্রাফ। তাহলে আমাদের সরল ছন্দিত গতি সম্পন্ন কোন কণার বেগের সমীকরণ, বেগ রিলেটেড যা যা কিছু হইতে পারে আমরা সবকিছু পড়ে ফেলছি, বেগ রিলেটেড যা যা কিছু হইতে পারে সবকিছু পড়ে ফেলছি। আদি দশা 90 ডিগ্রি হইলে বেগ 0 না, না না, অমর্ত্য মণ্ডল এরকম কোনো ঘটনা নাই। অমর্ত্য দূরত্ব তো নেগেটিভ হয় না, না দূরত্ব উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে আসলে নেগেটিভ, সাম্যাবস্থা থেকে ডান দিকে গেলে পজিটিভ, সাম্যাবস্থার বাম দিকে আসলে নেগেটিভ, সাম্যাবস্থার ডানে গেলে পজিটিভ, সাম্যাবস্থার বামে গেলে নেগেটিভ, সাম্যাবস্থার উপরে গেলে পজিটিভ, সাম্যাবস্থার নিচে আসলে পজিটিভ। ভি মিনিমামের গ্রাফ, ভি মিনিমামের জন্য তো আলাদা কোনো গ্রাফ বুঝাই নাই। দেখো সহজ তো, এক্স এর মান 0 হইলে বেগের মান সর্বোচ্চ, তাইলে এক্স এর মান 0 তখন বেগের মান হচ্ছে সর্বোচ্চ। এক্স এর মান যখন প্লাস এ তখন বেগের মান 0, এক্স এর মান প্লাস তখন বেগের মান 0, এক্স এর মান মাইনাস তখনও বেগের মান 0। বুঝতে পারছি? তাইলে এবার এই তিনটা পয়েন্টকে যোগ করা লাগবে। এখন কেউ বলতে পারে ভাই আমি তো এই তিনটা পয়েন্টকে এরকম ত্রিভুজ আকারেও যোগ করতে পারতাম, এরকম বক্ররেখা হবে কেমনে বুঝলাম? তো এই সমীকরণ দেখো, ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, দেখলেই বুঝতে পারতেছি এক্স এর উপরে স্কোয়ার আছে, ভি এর উপরে স্কোয়ার আছে। সহজ কথা। হ্যাঁ বিজ্ঞানী পলক তোমার এরকমই মনে হবে, নষ্ট ছেলে, দুষ্টু ছেলে কোথাকার। ঠিক আছে, দূরত্ব স্কেলার রাশি, কিন্তু আমরা কোথাও দূরত্ব বাইর করি নাই, আমরা সরণ বাইর করছি, আমরা সরণ বাইর করছি। আহসান এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বুঝোস নাই? এক্স এর মান সাম্যাবস্থার থেকে সর্বোচ্চ উপরে গেলে এক্স এর মান প্লাস, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ নিচে নামলে এক্স এর মান মাইনাস, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উপরে গেলে এক্স এর মান প্লাস, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ নিচে নামলে এক্স এর মান মাইনাস। তো এই হচ্ছে এক্স এর মান প্লাস মাইনাস এ। হ্যাঁ এই চ্যাপ্টার পড়তে তোমাদের সব জানা লাগবে, এই চ্যাপ্টার পড়তে তোমার ডিফারেন্সিয়েশন জানা লাগবে, এই চ্যাপ্টার পড়তে হালকা করে কনিকের বেসিক জানা লাগবে, মানে সব জানা লাগবে। ফাঁকিবাজি করে তুমি পার পাবা না, ফাঁকিবাজি করে হয়তো তুমি এসএসসি তে পার পাইছো, কিন্তু ফাঁকিবাজি করে এইচএসসি তে পার পাবা না। আচ্ছা হিমালয় হিমুর কোশ্চেনটা ভালো লাগছে, দেখি। এই বেগের সূত্র দিয়ে আমরা সরল দোলগতির নির্দিষ্ট সময়ের বেগ পাবো। এখানে তো সময় দেওয়া নাই, যদি সময়ের কথা হয় তখন এই ইকুয়েশনে আসতে হবে। বাট তুমি যদি নির্দিষ্ট সময়ে সরণের মান জানো, নির্দিষ্ট সময়ে সরণের মান জানো, তাইলে তুমি বেগের মান বাইর করতে পারবা। এখানে তো সরণ দেওয়া আছে, এক্স দিয়ে কি বুঝাচ্ছি, সরণ।
সো সরণের মান যদি আমরা বাইর করতে চাই তাহলে এইখান থেকে আমরা বেগের মান মানে সরণ দেওয়া থাকলে এইখান থেকে বেগের মান পাবো। ঠিক আছে, বক্ররেখা সমীকরণ কিভাবে বের করলেন? আহারে, ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। বলো দেখি এইটা কার সমীকরণের সাথে মিলে? কনিক পড়ছো? কনিক কি পড়া হয়েছে? এইটা কার সমীকরণের সাথে মিলে? এটা কি সরল রেখার সমীকরণ, নাকি এটা অধিবৃত্তের সমীকরণ, না এটা উপবৃত্তের সমীকরণ? এইটা কিসের সমীকরণ? এইটা কিসের সমীকরণ বলো? আচ্ছা, কনিক পড়েন নাই, বাদ দেন, কনিক পড়া লাগবে না, কনিক পড়া লাগবে না। আমার কাছ থেকে এই শুধু এই একটা লাইন শুনে যান, শুধুমাত্র y ইকুয়ালস টু mx যদি হয়, অর্থাৎ x এর পাওয়ার যদি 1 হয় এবং y এর পাওয়ার যদি 1 হয়, তখন গ্রাফটা হবে হচ্ছে সরল রেখা। তখন গ্রাফটা কি হবে? তখন গ্রাফটা হবে হচ্ছে সরল রেখা। এর বাইরে যে কোনো কেসে y সমান mx স্কোয়ার বা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, বা মনে করো আরো যা যা হইতে পারে, এই সমস্ত কেসে কি হবে? এই সমস্ত কেসে আসবে বক্ররেখা। কারণ কোনোটা অধিবৃত্তের সমীকরণ বুঝাবে, কোনোটা উপবৃত্তের সমীকরণ বুঝাবে, এক একটা এক এক কিছুর সমীকরণ বুঝাবে। ঠিক আছে, সো y ইকুয়ালস টু mx, সহজ কথা, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, 1 1 যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হবে? সেইটা হবে হচ্ছে সরল রেখা। আর বাকি যে কোনো কেসে আসবে বক্ররেখা, বাকি যে কোনো কেসে বক্ররেখা। ঠিক আছে, আজকে ফিজিক্সের চেয়ে অঙ্কের জ্ঞান বেশি পাইলাম। জীবনটা এরকমই, জীবনটা এরকমই, এই জন্যই তো ম্যাথকে ভালোবাসি আমি। ডিপ ইনসাইড আই লাভ ম্যাথমেটিক্স, কিছু করার নাই। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে দেখেন ইনফরমেশন গুলো সব দিয়ে দেওয়া আছে, এইসব জিনিসপত্র আপনি অলরেডি জানেন। আপনি দেখেন এখানে কোনো ইনফরমেশন আপনি জানেন না এরকম কোনো ব্যাপারই নাই। ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন এক্স এর মান 0 তখন ভি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ওমেগা এ। তাইলে মনে রাখবো সাম্যাবস্থায় বেগের মানটা কি? সাম্যাবস্থায় বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ। আবার এই পাশে যদি চলে আসি, এই পাশে যদি চলে আসি, এই পাশে কোন কালি দিয়ে আসবো? আসি, সাদা কালি দিয়ে আসি। তাহলে এক্স এর মান যখন এ, তখন বেগের মান হচ্ছে সর্বনিম্ন। তো বিস্তারে চলে গেলে বেগের মান কি হবে? বিস্তারে চলে গেলে বেগের মানটা হবে সর্বনিম্ন। ঠিক আছে, কণিকে অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এরকম আছে। বক্ররেখা 2 1, এক পাশে 2 এক পাশে 1 বক্ররেখা, এক পাশে 2 এক পাশে 1 বক্ররেখা। ঠিক আছে, ওকে ফাইন, ফাইন, সামনে আগে পড়াবে, পড়াবে কণিক, পড়াবে কণিক, খুব মজার জিনিস। তাইলে এখন খেয়াল করেন, আমরা বেগের একটা ইকুয়েশন দেখছি। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ত্বরণের সমীকরণ বাইর করা। আমরা হচ্ছে ত্বরণের সমীকরণ বাইর করতে চাই। তো আমাদের বেগের ইকুয়েশন জানা আছে। বেগের ইকুয়েশন কি? ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এইটা হচ্ছে বেগের সমীকরণ। সো বেগের সমীকরণকে বিসমিল্লাহ বইলে সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করো। সো সময় দিয়ে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাইলে এটাকে তুমি কি লিখতে পারবা? ওমেগা এ ইন্টু ডি ডিটি অফ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, খুব ভালো কথা। ডি ডিটি অফ ভি, ডি ডিটি অফ ভি মানে কি? এক্সিলারেশন। তাইলে এক্সিলারেশন সমান ওমেগা এ ইন্টু কস থিটা। কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস সাইন থিটা। কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? মাইনাস সাইন থিটা। তাহলে লিখো এখানে মাইনাস সাইন অফ ওমেগা টি প্লাস ডেল। আবার ডিফারেন্সিয়েশন চালাইতে হবে। তাইলে ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ডেল। তো এইটা ডিফারেন্সিয়েশন করলে শুধু ওমেগা বাইর হবে। এখান থেকে কি বাইর হবে?
এখান থেকে শুধু ওমেগা বাইর হবে, তাহলে এইখান থেকে লিখি বা এ ইকুয়ালস টু, এখানে কি আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এখানে একটা কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাসটা সামনে পাঠাও, তাহলে মাইনাসটা পাঠাই দিলাম সামনে। এই ডি ডিটি অফ ওমেগা, ডি ডিটি অফ ওমেগা টি প্লাস ডেল, এটা ডিফারেন্সিয়েশন করলে শুধু কি পাবো, এটা ডিফারেন্সিয়েশন করলে শুধু ওমেগা পাবো। এই ওমেগাটাকে পাঠায় দাও সামনে, তাহলে এই ওমেগাটা যদি সামনে চলে যায়, সামনে অলরেডি একটা ওমেগা আছে, তাইলে এইখানে আসবে ওমেগা স্কোয়ার ইনটু বসবে হচ্ছে এ, ওমেগা স্কোয়ার এ ইনটু সাইন অফ ওমেগা টি প্লাস ডেল্টা। এই হচ্ছে ত্বরণের বেসিক সমীকরণ। এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারছি, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, মনে রাখেন, একটা নির্দিষ্ট সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিস্তার কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, ডেল্টা কনস্ট্যান্ট। শুধু দুইটা জিনিসের পার্থক্য হয়, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে টি, সরণ এবং সময়। সময়ের সাথে সরণ পরিবর্তিত হয়, বাকি সমস্ত রাশিমালা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, স্মার্ট পোলাপান অনেক ফাস্ট হয়ে গেছে, ওরা অনেক বেশি বেশি অ্যান্সার দিয়ে ফেলছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি সামনে আগালাম। তাহলে এই ধরে নিলাম হচ্ছে এক্স এক্সিস, আর এর সাথে এই ধরে নিলাম হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এই পাশে বসাইলাম এ, এই পাশে বসাইলাম হচ্ছে টি। আচ্ছা, এখন খেয়াল করেন কিরকম ফাংশন, ফাংশনটা হচ্ছে সাইন ফাংশন। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে সাইন ফাংশন। রামিম ইসলাম, ওমেগা স্কোয়ার কেমনে হলো? এই যে রামিম, তোমার জন্য বলছি বাবু, একটা ওমেগা শুরুতে ছিলই, একটা ওমেগা তো শুরুতে ছিল, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, শুরুতে ওমেগা ছিল। আর এই যে ওমেগা টি প্লাস ডেল্টা, এই ওমেগা টি প্লাস ডেল্টাকে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, এই ওমেগা টি প্লাস ডেল্টাকে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, সেখানে তুমি আরেকটা ওমেগা পাবা। তাহলে এই ওমেগা আর এই সামনের ওমেগা, এই দুইটা গুণ করে ওমেগা স্কোয়ার হয়ে গেছে। বুঝতে পারছি, মানে এক লাইন কম লিখছি আর কি, এক লাইন কম লিখছি। ওমেগা টি প্লাস ডেল্টা, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা পাবো, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা পাবো, তাহলে এই ওমেগাটা চলে যাবে সামনে, এই ওমেগার সাথে ওমেগা গুণ হয়েছে, ওমেগা স্কোয়ার হয়েছে। হ্যাঁ, লেখা যায় এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অবশ্যই লেখা যায়, সেটা সামনেই করব আমরা। আচ্ছা, এখন খেয়াল করো, এই গ্রাফটা আইকো না, আমি দেখাচ্ছি। সাইন কার্ভ, গ্রাফটা কিরকম, সাইন সাইন থিটার গ্রাফ। এখন সাইন থিটার গ্রাফ মানে শুরু হবে মূল বিন্দু থেকে, এরপর যাবে এরকম ঢেউ ঢেউ করে। কেউ আঁকবা না, এটা দয়া করে এটা আঁকবা না, ঠিক আছে? সাইন ফাংশনের গ্রাফ থেকে শুরু হবে মূল বিন্দু থেকে, তারপরে কি হবে, ঢেউ ঢেউ করে সামনে আগাবে। এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এই সাইন ফাংশনের গ্রাফের শুরুতে কি আছে, মাইনাস। গ্রাফের শুরুতে কি আছে, মাইনাস। তাহলে এইখানে যে প্লাসটা ছিল সেইটা হয়ে যাবে মাইনাস, এইখানে যেই মাইনাসটা ছিল সেইটা হয়ে যাবে প্লাস, আবার এইখানে যেই প্লাসটা ছিল সেইটা হয়ে যাবে মাইনাস। তার মানে গ্রাফটা কি হবে, গ্রাফটা ঘুরে যাবে, উল্টায় যাবে। সাইন ফাংশনেরই গ্রাফ হবে, সাইন থিটারই গ্রাফ, সাইন ফাংশনেরই গ্রাফ, কিন্তু গ্রাফটা হবে হচ্ছে এই রকম, প্রথমটা নিচে, তারপরেরটা উপরে, তারপরেরটা নিচে। কেন? কারণ এইটা মাইনাস মাইনাস সাইন থিটার গ্রাফ। গুড মেহজাবিন, মাশাআল্লাহ, মারাত্মক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি বলার আগেই এঁকে ফেলছে, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হিমালয়। হ্যাঁ, গ্রাফটা প্রথম লুপটা নামবে নিচে, পরেরটা উপরে, তারপর আবারটা নিচে। বুঝতে পারছি, সহজ, সহজ, খুব সহজ। সামনে আগাই, সামনে আগাই আমরা। তাহলে এটা হচ্ছে এ বনাম টি এর গ্রাফ, এখানেও বলে রাখা নেসেসারি, এইটা হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ, এইটা হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। ঠিক আছে, ওকে। এখন এই যে ইকুয়েশনটা পাইছি, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এইখান থেকে দেখো
a equals to minus omega square a sin omega t plus delta। সো এইখানটায় আমরা খেয়াল করি a sin omega t plus delta, এটা আসলে কি x বুঝাচ্ছে না? a sin omega t plus delta এটা আসলে কি বুঝাচ্ছে? x। তাহলে এটা যদি x বুঝায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? a equals to হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার x। এইটা হচ্ছে ত্বরণের জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত সূত্র, a equals to মাইনাস ওমেগা স্কোয়ার x। এবং এইখান থেকে যদি আমরা একটু সাইড বিজনেসের কথাবার্তা বলি, সাইড বিজনেসটা কি? শুরুতেই আপনাকে কি বলছি যে ওমেগার ভ্যালু কি হবে? ওমেগার ভ্যালু হবে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওমেগা যদি কনস্ট্যান্ট থাকে, এই ইকুয়েশন থেকে দেখো a ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তো এইটা কি সিম্পল হারমোনিক অসিলেশনের বৈশিষ্ট্য না? ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তাইলে a ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, বুঝতে পারছেন? আচ্ছা, এবং এইখান থেকে চাইলে আপনি আরেকটা জিনিস ফাইন্ড আউট করতে পারেন যে a ইকুয়ালস টু কি? a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এই ইকুয়েশনটাকে তুমি তুলনা করো, কার সাথে তুলনা করবা? তুমি এটাকে তুলনা করতে পারো y ইকুয়ালস টু mx। y ইকুয়ালস টু কি? mx, সরল রেখার সমীকরণ। কিন্তু শুরুতে কি আছে? একটা মাইনাস, তার মানে ঢালটা কি? নেগেটিভ। তাহলে y ইকুয়ালস টু হচ্ছে মাইনাস mx, y ইকুয়ালস টু কি? মাইনাস mx। সো এইখান থেকেই যারা ব্রিলিয়েন্ট তারা গ্রাফ এঁকে ফেলতে পারবে, হ্যাঁ, কি থেকে কি হয়ে গেল, মজা না? যে আমরা ঘুরে ফিরে আবার সরল সন্ধিতে স্পন্দনে ফেরত আসছি। সো এই ইনফরমেশনটা জানলেই আমরা ত্বরণ বনাম সরণের গ্রাফ এঁকে ফেলতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ত্বরণ সরণের সমানুপাতিক, অর্থাৎ সরণ বাড়লে ত্বরণ বাড়বে, সরণ বাড়লে ত্বরণ বাড়বে, কিন্তু অপোজিট হবে, অপোজিট। আসেন এই ব্যাপারটা আমরা খেয়াল করি, তাহলে ফার্স্টে চিন্তা করি হচ্ছে সাম্যাবস্থায়। ফার্স্টে কোথায় বাবু? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় এক্স এর মান কত? সাম্যাবস্থা মানে হচ্ছে সরণের মান শূন্য, এক্স এর মান শূন্য। তাহলে এক্স এর মান যদি শূন্য বসাই, ওমেগা স্কোয়ার ইন্টু শূন্য, তার মানে কি আসবে? শূন্য। তার মানে এখান থেকে ত্বরণের মানটা কি আসবে? ত্বরণের মানটা আসবে মিনিমাম, তার মানে ত্বরণের মানটা আসবে শূন্য। ত্বরণের মানটা কি আসবে? শূন্য। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে বিস্তার। এখানে একটু খেলা আছে, বিস্তারের খেলাটা বুঝে নাও, ভালো লাগবে। ঠিক আছে? এবং ওই যে বলতেছিলাম ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এই ব্যাপারটা আপনি বুঝবেন। বিস্তার তো দুই রকম হইতে পারে, বিস্তার পজিটিভও হইতে পারে, বিস্তার নেগেটিভও হইতে পারে। এক মিনিট পংটা শাহেদ আহমেদ, বিস্তার পজিটিভও হইতে পারে, বিস্তার নেগেটিভও হইতে পারে। সো বিস্তার যদি পজিটিভ হয়, এক্স ইকুয়ালস টু যদি প্লাস হয়, এক্স ইকুয়ালস টু যদি কি হয়? এক্স ইকুয়ালস টু যদি প্লাস হয়, তখন প্লাস, তখন এটা কি হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ। তখন এর মান কি আসবে? এর মান আসবে মাইনাস ওমেগা স্কোয়ার এ। এর মান কি আসবে? মাইনাস। এটা কিন্তু ত্বরণের সর্বোচ্চ মান, কিন্তু মানটা কি? মানটা নেগেটিভ। মানটা কি? মানটা হচ্ছে নেগেটিভ। আবার খেয়াল করেন, এক্স এর মান যদি মাইনাস হয়, মাইনাস এ, তো এ মানে কি? বিস্তার না? এ মানেই তো হচ্ছে বিস্তার। তাইলে সরণের মান সর্বোচ্চ, বিস্তার বিস্তারে গেছে, তার মানে সরণের মান সর্বোচ্চ, কিন্তু এটা নেগেটিভ দিকে সর্বোচ্চ, ঋণাত্মক দিকে, এক্স এক্সিসের নিচের দিকে বা সাম্যাবস্থানের বাম দিকে। তখন ত্বরণের মানটা কি হবে? খেয়াল করো, এখানে যদি মাইনাস এ বসাও, তাইলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তাইলে এইখান থেকে লিখতে পারবো প্লাস ওমেগা স্কোয়ার এ। তাহলে খেয়াল করেন, ত্বরণ সরণের সমানুপাতিক, তার মানে সরণ যদি সর্বোচ্চ হয় তাইলে ত্বরণও সর্বোচ্চ হবে। তাহলে সরণ সর্বোচ্চ, ত্বরণও সর্বোচ্চ।
সরণ সর্বোচ্চ, ত্বরণ সর্বোচ্চ, বিস্তারের মান সর্বোচ্চ সরণ, আবার ত্বরণের মান ওমেগা স্কোয়ারে সর্বোচ্চ ত্বরণ। কিন্তু একটা পজিটিভ হইলে একটা নেগেটিভ, একটা পজিটিভ হইলে একটা নেগেটিভ। তাইলে দেখো ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ঠিক আছে, তাইলে এইখান থেকে আমরা লিখতে পারবো এ ম্যাক্সিমাম, এ ম্যাক্সিমামের মডিউলাস ভ্যালু যদি লিখি তাইলে বলতে পারবো ওমেগা স্কোয়ার এ। তাইলে এ ম্যাক্স এর মডিউলাস ভ্যালু কত? এ ম্যাক্স এর মডিউলাস ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ। বুঝতে পারছি? ওকে, তাইলে আসেন আমরা চট করে গ্রাফটা এঁকে ফেলি। চট করে আমরা গ্রাফটা এঁকে ফেলি। অনেকেই হয়তো এঁকে ফেলছে, আমি আঁকার পরে বলবে আপনার আগেই আঁকছি, আমরা আপনার আগেই আঁকছি। ঠিক আছে, আমাদেরকে এইসব ছোটখাটো জিনিস বুঝাতে হয় না, আমরা এইসব পারি। ব্রিলিয়ান্ট ছেলে পেলে সব। এই রাকিব ভাই, রাকিব ভাই কই আছো? রাকিব ভাই সেভ মি, সেভ মি রাকিব ভাই, এসওএস এসওএস, সেভ ইওর সোল রাকিব ভাই, সরি সেভ আওয়ার সোল। রাকিব ভাই কোথায়? তাহলে খেয়াল করো একটা পয়েন্ট 0 0, এক্স এর মান যখন 0, এক্সিলারেশনের মান তখন 0। এক্স এর মান 0, এক্সিলারেশনের মান 0। তাইলে একটা পয়েন্ট কি হবে? একটা পয়েন্ট হবে 0 0। এখন এক্স এর মান যখন ধনাত্মক, এর মান তখন ঋণাত্মক। তাইলে এক্স এর মান ধনাত্মক, ডান দিকে গেলাম, এর মান ঋণাত্মক, নিচে নামছি। বুঝতে পারছি? এক্স এর মান ধনাত্মক, তাহলে এক্স এর মান ধনাত্মক কোন দিকে? ডান পাশে। আর নিচের দিকে হচ্ছে এর মান ঋণাত্মক, উপরে হচ্ছে এর মান পজিটিভ। তাহলে এক্স এর মান ধনাত্মক, গেলাম ডান পাশে, এর মান ঋণাত্মক, নামলাম নিচে। তাহলে একটা পয়েন্ট বসাইছি। আবার খেয়াল করেন, এক্স এর মান ঋণাত্মক, এক্স এর মান ঋণাত্মক, আসলাম বাম পাশে, এবার এর মান ধনাত্মক, এর মান ধনাত্মক, গেলাম হচ্ছে উপরে। বুঝতে পারছি? এবার এই তিনটা পয়েন্টকে মিষ্টি করে আমরা যদি যোগ করে দেই, মিষ্টি করে যোগ করে দিলে এই হচ্ছে আমার এ সমান, মানে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর গ্রাফ। এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এর গ্রাফ। ব্যাস, আমাদের মোটামুটি আমাদের আজকের ক্লাসে যা পড়ার কথা ছিল, কি মূল বিন্দুগামী সরল রেখা মাইনাস এম এক্স হইছে কিভাবে? আব্দুর রহমান, এই যে এখান থেকে দেখো না, ওমেগা স্কোয়ার, ওমেগাটা কনস্ট্যান্ট, তাহলে ওমেগাটা হচ্ছে ঢালের মান, ওমেগা স্কোয়ারটা হচ্ছে ঢাল, আর শুরুতে একটা মাইনাস আছে আব্দুর রহমান, তাহলে এটা মাইনাস বসায় দিলাম, মাইনাস বসায় দিলাম। তাইলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কি হয়েছে? আমারও ম্যাথ নাই এইচএসসি তে এ প্লাস, ম্যাথ নাই ভাই। তোরা কি মানে লিজেন্ড নাকি? আই এম সরি, মানে আপনারা এইচএসসি তে ফিজিক্স পড়তেছেন, কেমিস্ট্রি পড়তেছেন, কিন্তু ম্যাথ নেন নাই? মানে এতে দেখি মানে সুপার আল্ট্রা লিজেন্ড ট্যালেন্টেড মানুষজন, কেন মানে কেন ম্যাথ নেন নাই? আই এম সরি, মানে আমাদের এইচএসসির আমার আইডিয়া নাই, মানে ম্যাথ না নিয়ে স্টুডেন্টরা অন্য কি সাবজেক্ট নেয়, হয়তো স্ট্যাটিস্টিক্স নেয় বা অন্য কি নেয়, আমরা এর চাইতে বেশি জানি না আমি। বাট কথা হচ্ছে মানে ম্যাথ নিবেন না? আমাদের ফিজিক্সে অনেক কিছু ম্যাথের ইমপ্লিমেন্টেশন লাগে। ফিজিক্সে প্রচুর জায়গায় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ব্যবহার করতে হয়। মানে কেমিস্ট্রির কথা আমি বলতে পারবো না, আমি অনেক বছর আগে কেমিস্ট্রি পড়ছি, আমি ভুইলাও গেছি। কিন্তু কৃষি নিছেন আপনি, কিন্তু আমি জানি না আপনার কি মেডিকেল টার্গেট, মেডিকেল টার্গেট বোধ হয়। মেডিকেল, এই একাডেমিক ক্লাসের মাঝখানে আবার ব্রেক কিসের? তাও এখন কোনো আসরের ওয়াক্ত না, মাগরিবের ওয়াক্ত না, কয় ব্রেক দেন, মায়ের খাবি একদম। ঠিক আছে, মায়ের খাবি। এই গৌতম দুষ্টামি করে না, ঠিক আছে? ম্যাথ তো থাকা উচিত, ম্যাথ কম্পালসারি হইতে পারে, ম্যাথ অপশনাল হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট মানে আমরা তো সায়েন্স বলতে বুঝি হচ্ছে পিসিএমবি, এইচএসসির সায়েন্স, পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই চারটা সাবজেক্ট আপনার থাকাই উচিত। বাট আমি জানি না নিছেন কোনো কারণে, নিছেন হয়তো কলেজে স্যার নাই, সাপোর্ট পাবেন না, বা আরো অনেক ব্যাপার স্যাপার ছিল, কোনো কারণে আপনি নিছেন, সেইটার দিকে আর গেলাম না। বাট এইটা একটু টাফ কল করে ফেলছেন আপনারা, কারোর সাথে শেয়ার করেন নাই, বা শিখর কোনো ভাইয়া বা টিচারকে জিজ্ঞেস করলেও আসলে
আমরাও আপনাদেরকে গাইড দিতাম। বায়োলজি বাদ কেন দিবেন? বায়োলজি বাদ কেন দিবেন? মায়ের খাবি। এখন রোজা রেখে তোদেরকে গান শোনাবো, ঠিক আছে? এটাই বাকি আছে। গান শোনাইতে বললে আমি মোবাইলও আনি নাই, মোবাইলও রেখে আসছি 5 তলায়, ঠিক আছে? আমি এখন 3 তলায় আছি। বেসিক্যালি কেউ যদি আমাদের শিখো স্টুডিওতে এসে থাকেন বা শিখো অফিসে এসে থাকেন, জানেন আমাদের টিচার্স রুম বা অন্যান্য এনাম ভাইয়ের রুম বা আমাদের নলেজ টিম, বাকি সব টিম, আমরা বসি হচ্ছে 5 তলায়। 4 তলায় হচ্ছে আমাদের সবগুলো স্টুডিও আছে। আমাদের 5টা স্টুডিও হচ্ছে 4 তলায়। 3 তলায় এই মুহূর্তে আমি আছি। সো 3 গজল বলেন ভাই রে ভাই, মানে লিজেন্ড কাকে বলে, বলে গজল বলে, মানে শিখু শিখু কই পাইতেন? শিখর অফিস ঢাকায় গুলশান 2 এ। শিখর অফিস ঢাকায় গুলশান 2 এ। হ্যাঁ আসেন সেজুতি আপু, আসেন আসেন আসেন। রমজানে আহা, এটা কি আজকে শুনলেই তো মনে হবে ঈদ। ভাই এই গান না শুনলে আমার রোজার ঈদ হয় না। এই গান না শুনলে রোজার ঈদ হয় না, ঠিক আছে? ওকে, আমরা অঙ্ক করি, আমরা গান, গজল সন্ধ্যা ইত্যাদি অনুষ্ঠান আমরা পরে করি। আমরা আমরা কিছু অঙ্ক করি, সূত্রগুলা দেখলাম, আমরা অঙ্কগুলা করি। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন গুলা দেখে ফেলছি। আমরা মোটামুটি এখানকার সকল ইকুয়েশনের সাথে পরিচিত। এ সমান কি? এ সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। যখন এটা ওমেগা স্কোয়ার এ হবে, এটা ওমেগা স্কোয়ার এ কেন, এক্স কেন লিখা আমি বুঝলাম না। এ ম্যাক্স এর ভ্যালু কত? এ ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ। বস বোর্ড দুষ্টামি করতেছে। ইনশাল্লাহ ঈদের পর আসবো শিখো অফিসে, আলহামদুলিল্লাহ। আসেন আসেন, আমরা অনেক খুশি হব। ম্যাথ মেইন সাবজেক্ট হওয়ার দরকার নাই। বুয়েটে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য ম্যাথ কম্পালসারি সাবজেক্ট হওয়া দরকার নাই। ম্যাথ যদি অপশনাল সাবজেক্টও থাকে, আপনি ম্যাথ আছে এই কারণেই আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? ম্যাথ থাকা নেসেসারি না। ম্যাথ, কৃষি ও বায়োলজি ছাড়া আরো একটি বিষয় আছে। কৃষি তো আমি লাস্ট এসএসসি তে পড়ছিলাম, কৃষি বিজ্ঞান পড়ছিলাম লাস্ট এসএসসি তে। এই মোহাম্মদপুরে দাওয়াত দিস না, আমার বাসা মোহাম্মদপুরের খুব পাশে। আমি থাকি ঠিক আদাবর থানার সামনে। তো মোহাম্মদপুরে দাওয়াত দিলে কিন্তু একদম টুকুস করে চলে আসবো। মোহাম্মদপুরে দাওয়াত দিলে কিন্তু চলে আসবো। বস নেয় না তো? হ্যাঁ, কি করতে হবে? আমি এই অ্যানোটেশন মুছতেই চাই না। আজকে গল্প করব। 3 তলার পর কি দোতলা আর নিচতলায় বেসিক্যালি অন্য অফিস। তো আমাদের অফিস হচ্ছে 3 তলা, 4 তলা, 5 তলা। 3 তলায় আপাতত আমাদের 2টা স্টুডিও আছে। 2টা স্টুডিও আছে, আসেন একদিন ঘুরে দেখাবো। 3 তলায় যে স্টুডিওটাতে আমি এখন ক্লাস নিচ্ছি, এইটা হচ্ছে ক্লাস নেওয়ার সেটআপের স্টুডিও। আর অন্য আরেকটা স্টুডিও আছে যেখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম পডকাস্ট, টক শো, এই জিনিসপত্রগুলা করি। দশা এবং দশা কোণ একই। দশা মানে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল বুঝায়, যে কোনো মুহূর্তের কৌণিক ব্যবধান। যে কোনো মুহূর্তের কৌণিক ব্যবধানকে আমরা কি বলি? যে কোনো মুহূর্তের কৌণিক ব্যবধানকে আমরা দশা বলি। আরে আমাকে নোয়াখালী দাওয়াত দিচ্ছে, আমার দাদার বাড়ি নোয়াখালী, কিন্তু ওভাবে যাওয়া হয় নাই, মানে কেউ নাই, ভিটামাটি নাই, আত্মীয় স্বজন নাই। আমার বাপ দাদারা 3 পুরুষ ধরে চট্টগ্রামে সেটেল। আমার নিজেরও জন্ম হয়েছে চট্টগ্রামে, আমার বাবারও জন্ম চট্টগ্রামে। শ্রীমঙ্গল দাওয়াত দিছে, লাস্ট শ্রীমঙ্গলেই গেছিলাম ঘুরতে। আমি গজল পারি না, ফাইজলামি করিস না তো। আর আমি গান শুরু করলে তোদের কানে তালা লেগে যাবে। যারা রোজা রাখছিস তাদের রোজায় একদম মানে দফা রফা হয়ে যাবে। হ্যাঁ, মোহাম্মদপুর খুব ডেঞ্জারাস এলাকা, কিশোর গ্যাং দিয়ে ভর্তি। জানি জানি, ভয় দেখাইস না, ভয় দেখাইস না প্লিজ, ভয় দেখাইস না, ঠিক আছে? ওকে, উগান্ডায় দাওয়াত দিচ্ছে মানুষজন, উগান্ডায় দাওয়াত দিচ্ছে। কোথায়?
দুষ্টের দল আমাকে উগান্ডা দাওয়াত দিচ্ছে। তাহলে এম এক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ, বিস্তারে হচ্ছে ত্বরণের মান সর্বোচ্চ। আর এ মিনিমাম হইলে কি হবে? এ মিনিমাম হবে হচ্ছে যখন সাম্যাবস্থানে থাকবে। তাইলে সাম্যাবস্থানে ত্বরণের মান শূন্য এবং বিস্তারে গেলে ত্বরণের মান হচ্ছে সর্বোচ্চ। বিস্তারে গেলে ত্বরণের মান হচ্ছে সর্বোচ্চ, বুঝি? ওকে, গোপালগঞ্জে দাওয়াত দিছে। ওকে ফাইন, সন্দীপ দাওয়াত দিচ্ছে, বরিশাল দাওয়াত দিচ্ছে। এই জামালপুর গেছিলাম তো আমি কিছুদিন আগে। আগারগাঁও, মাহাদি। আগারগাঁও মানে কি? ঢাকার আগারগাঁও, আমার বাসার পাশে। চলে আসবো, চলে আসবো। ঠিক আছে, রাশিয়া দাওয়াত দিছে। সূত্রগুলো এক নজরে দেখে নাও, সূত্রগুলো এক নজরে দেখে নাও। যতগুলো সূত্র আমরা পড়ছি আমাদের পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার থেকে এ যাবৎকালে, সবাই সূত্রগুলো দেখে নেন, সবাই সূত্রগুলো দেখে নেন। ফার্স্টে সরণের সূত্র, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বেগের সূত্র ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাইলে ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি ম্যাক্স সমান ওমেগা এ, ভি মিনিমাম সমান হচ্ছে 0। পরেরটা দেখি, পরেরটা দেখি। এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এ ম্যাক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ। এ মিনিমাম সমান হচ্ছে 0। ঠিক আছে, ওকে ফাইন। যতই সামনে আগাচ্ছি ততই পিছের পড়া ভুলে যাচ্ছি। আপনি সামনে যা যা পড়তেছেন সেইটা খুব ভালো করে মনে রাখেন। পিছের পড়াগুলা রিভিশন দিলে ইনশাল্লাহ মনে পড়বে। পিছের পড়াগুলা রিভিশন দিলে ইনশাল্লাহ মনে পড়বে। এই চ্যাপ্টারে, হ্যাঁ এই চ্যাপ্টারে আরো বেশ কিছু পড়াশোনা বাকি আছে। এই চ্যাপ্টারে বেশ কিছু পড়াশোনা বাকি আছে। ব্ল্যাকবোর্ড আর চক দিয়ে লাস্ট কবে লিখছি ভুলে গেছি। কোনো লাইভ ক্লাস নেওয়া যাবে না ব্ল্যাকবোর্ড আর চক দিয়ে, সেটা শিখর পলিসি বা এনাম ভাই রাজি হবে না। সিস্টেমটা নাই ব্ল্যাকবোর্ড দিয়ে ক্লাস নেওয়ার সিস্টেম। বা চাইলে কোনো শর্ট ভিডিও করে দেওয়া যায়, শর্ট ভিডিও করে দেওয়া যায় ব্ল্যাকবোর্ডে। চাইলে ব্ল্যাকবোর্ডে কোনো শর্ট ভিডিও করে দিতে পারি। ঠিক আছে, না থিওরি শেষ না, থিওরি আরো বাকি আছে, থিওরি আরো অনেক বাকি আছে। তো এখান থেকে দেখেন আমরা তিনটা গ্রাফও দেখতে পাচ্ছি। ফার্স্টেরটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, তারপরেরটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ, তারপরেরটা হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তো তিনটা গ্রাফ আমরা দেখতে পাইলাম। তো এইখানে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে সরণ ও বেগের, সরণ ও বেগের দশা পার্থক্য কত, সরণ ও বেগের দশা পার্থক্য কত? তো সরণ ও বেগের দশা পার্থক্যটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা কি জানি? এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এবং ভি সমান হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এখন মনে করেন, এখন এইখান থেকে মনে করেন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এইটা সমান কি? এইটা সমান কস থিটা না? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা এটা সমান কি? এটা সমান হচ্ছে কস থিটা। ভেরি গুড, যারা 90 ডিগ্রি বলছেন ভেরি গুড। সো সরণ এবং দশা বেগের দশা পার্থক্য হচ্ছে π/2 রেডিয়ান। সরণ এবং বেগের দশা পার্থক্য π/2 রেডিয়ান। আবার যদি তোমাকে জিজ্ঞেস করি, আবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে বেগ এবং ত্বরণের দশা পার্থক্য কত, বেগ এবং ত্বরণের দশা পার্থক্য কত, তাহলে বেগ এবং ত্বরণের পার্থক্য, তো বেগ এবং ত্বরণের দশা পার্থক্য কত? বেগ আর ত্বরণের দশা পার্থক্য হচ্ছে π/2 রেডিয়ান। ওই একই হিসাব, cos 90 ডিগ্রি প্লাস থিটা, ওই হিসাব। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ওকে চলেন কয়েকটা এমসিকিউ সলভ করি, এরপর আমরা দু একটা বড় ম্যাথ, সৃজনশীল টাইপসের ম্যাথ আমরা সলভ করব। সো প্রথম ম্যাথে কি বলছে আমরা একটু দেখি। আমাদেরকে বলছে সরল সন্ধিতে স্পন্দনরত কোনো কণার
গতি স্মরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হইলে, তো স্মরণের সর্বোচ্চ অবস্থান মানে কি রে? স্মরণের সর্বোচ্চ অবস্থান মানে বিস্তার। তো কোত্থেকে শুরু হয়েছে? বিস্তার থেকে শুরু হয়েছে। তো সব সময়কার জন্য মনে রাখবো, যদি বিস্তার থেকে শুরু হয় তখন দশার মান বা আদি দশার মান হবে হচ্ছে π/2। বিস্তার থেকে শুরু হইলে আদি দশার মান কত? π/2। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন। যারা যারা বলছেন জিরো, ধ্বংস। একদম ক্লাসের শুরুর স্লাইডে এটা পড়াইছি। ক্লাসের শুরুর স্লাইডে, মানে একদম প্রথম পড়ালেখার স্লাইডে এটা পড়াইছি যে বিস্তার থেকে শুরু হয়েছে তখন সাম্যাবস্থানের সাথে কৌণিক ব্যবধান কত? সাম্যাবস্থানের সাথে কৌণিক ব্যবধান হচ্ছে 90 ডিগ্রি বা π/2। বিস্তার থেকে শুরু হয়েছে, তাইলে কৌণিক ব্যবধান সাম্যাবস্থানের সাথে কৌণিক ব্যবধান কত? π/2। একদম প্রথম ক্লাস, মানে প্রথম স্লাইডের পড়া এটা। ঠিক আছে, আচ্ছা এরপরে সামনে একটু আগাই। কোথায় গেলাম? এইখানে ছিলাম আমরা। আচ্ছা, তো এইটার অ্যান্সার কত? এইটার অ্যান্সার হচ্ছে π/2। আচ্ছা, সরল দোলগতি সম্পন্ন একটি কণার বিস্তার, তাইলে এটা হচ্ছে বিস্তার দেওয়া আছে। কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বলে নাই কিন্তু, শুধু কম্পাঙ্ক। তাহলে এর সর্বোচ্চ দ্রুতি কত? তার মানে আপনাকে বাইর করতে বলছে ভি ম্যাক্স কত। তাইলে ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। ওমেগা সমান কি লিখা যাবে? টোয়াইস পাই, যেহেতু কম্পাঙ্ক দেওয়া আছে, টোয়াইস পাই এফ ইন্টু এ। তাহলে 2 ইন্টু 3.1416। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 2.5। এর মান কত? 0.02। তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেশন করি, 2 ইন্টু 3.1416 ইন্টু 2.5 ইন্টু 0.02 করলে আসে হচ্ছে 0.31416 মিটার পার সেকেন্ড। 0.31416 মিটার পার সেকেন্ড। এই ব্রিলিয়ান্ট ছেলে মেয়েগুলো, মিলছে না তোদের সাথে? ভেরি গুড, 0.31416 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সামনে যাই। একটা বড় সড়ো ইকুয়েশন দেওয়া আছে, কি বলছে? সরল দোলগতি সম্পন্ন কোন একটি কণার গতির সমীকরণ হচ্ছে এইটা। তাহলে আমরা এখান থেকে কি পাই? x ইকুয়ালস টু হচ্ছে 20 sin 31t মাইনাস π/6। চাইছে কি আমাদের কাছে? সর্বাধিক বেগ কত? তাইলে ভি ম্যাক্স সমান কি জানি? ওমেগা এ। ভি ম্যাক্স সমান ওমেগা এ। তাইলে এই ইকুয়েশনটা থেকে দেখো বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 20। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে 31। এই দুটাকে গুণ করলে কত আসবে? 620। 620 হচ্ছে অ্যান্সার। 620 হবে এটার অ্যান্সার। কিভাবে যারা বুঝি নাই, এই জাস্ট ভি ম্যাক্স এর ভ্যালু বাইর করছি। তাইলে ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান ওমেগা ইন্টু এ। ওমেগার ভ্যালু কত? 31 ইন্টু 20। তাহলে 0, 3 1 2 1 2, 3 2 6, 620 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দেওয়াই আছে অ্যান্সারে, কোশ্চেনে দেওয়াই আছে। বুঝতে পারছি সবাই? ওকে, গুড, সেরা সেরা। আচ্ছা, এরপরে অনেক কিছু বলছে এখানে বলছে। আসেন আমরা এই অনেক কিছু বলে অঙ্কটা একটু সলভ করি। কোশ্চেন পড়ো সবাই, কোশ্চেনটা পড়ো, আমি আসছি। ওকে, সরল দোলগতি সম্পন্ন 0.5 গ্রাম ভরের এম এর মান দেওয়া আছে। কণার দোলনকাল টি দেওয়া আছে, এটা হচ্ছে টি দেওয়া আছে। কণার বিস্তার এ দেওয়া আছে, মেলা কিছু দেওয়া আছে। কণাটির সর্বোচ্চ বেগ কত? তাইলে 1 নম্বরে সর্বোচ্চ বেগ বাইর করতে চাই। তাইলে ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা এ। যেহেতু দোলনকাল দেওয়া আছে, তাইলে ওমেগা সমান কি লিখতে পারবো? টোয়াইস π/t ইন্টু এ। আচ্ছা, এখান থেকে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি এর মান কত? টি এর মান হচ্ছে 2। এর মান কত? এর মান হচ্ছে সেন্টিমিটারে রাখবো না মিটারে নিব? মিটারে নিব। তাহলে এইখান থেকে লিখবো, সেন্টিমিটারে আছে, এটাকে লিখবো 0.05 মিটারে নিয়ে গেছি।
তাহলে 2 আর 2 কাটা, তাহলে আমি পাই এর সাথে শিফট পাই ইন্টু 0.05 করলে আসে হচ্ছে 0.157, বা এইখান থেকে লিখতে পারি আমরা ভি ম্যাক্স সমান কত, ভি ম্যাক্স সমান হচ্ছে 0.157 মিটার পার সেকেন্ড। তাইলে এখান থেকে দেখো ছোট্ট করে প্রথম অ্যান্সারটা চলে আসলো, প্রথম অ্যান্সারটা সলভ করে ফেলছি আমরা, 1 নাম্বারটা ডান। আচ্ছা 2 নাম্বারে কি বাইর করতে বলছে, 2 নাম্বারে বাইর করতে বলছে সর্বোচ্চ ত্বরণ। এইগুলা জাস্ট সূত্র বসাইলে এখন হয়ে যাবে। এ ম্যাক্স সমান কত, এ ম্যাক্স সমান হচ্ছে মডিউলাস ভ্যালু লিখি, মডিউলাস ভ্যালু লিখি, এ ম্যাক্স সমান কি, এ ম্যাক্স সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ, দ্যাট মিনস টোয়াইস পাই বাই টি টোটালটার উপরে স্কোয়ার ইনটু এ, দ্যাট মিনস 2 আর টি তো কাটা, কারণ টি এর মান হচ্ছে 2, তাইলে থাকে কি পাই স্কোয়ার ইনটু এ, দ্যাট মিনস এখানে থাকে পাই স্কোয়ার ইনটু এ এর মান কত, 0.05, সরি, তাহলে এখান থেকে পাই স্কোয়ার ইনটু 0.05, 0.493, 0.493 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এইটা হচ্ছে এ ম্যাক্স এর ভ্যালু, তাইলে এইখান থেকে এ ম্যাক্স এর ভ্যালুটা পাই গেলাম। 2 নাম্বারটা ডান, 2 নাম্বারটা ডান করে ফেলছি, বুঝতে পারছি সবাই? ভেরি গুড, তোরা সবাই অ্যান্সার করছিস। সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার দূরে, তাহলে 3 নাম্বার অঙ্কে যেটা বলছে, 3 নাম্বারটার জন্য এই পাশে চলে আসি। 3 নাম্বারে বলছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 4 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.04 মিটার। তাইলে এই অবস্থানে বেগ বাইর করতে বলছে, ত্বরণ বাইর করতে বলছে, কণাটির উপর ক্রিয়াশীল বলও বের করতে বলছে। আচ্ছা তাহলে ফার্স্টে বেগ বাইর করি, ভি সমান কি, ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো ওমেগা সমান কি, ওমেগা সমান টোয়াইস পাই বাই টি, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 2, সরাসরি বসায় দিলাম, রুট ওভার এ সমান কত, এ সমান হচ্ছে 0.05 টোটালটার উপরে স্কোয়ার মাইনাস 0.04 এইটাও টোটালটার উপরে স্কোয়ার, তাহলে 2 আর 2 কাটা, তাহলে এইখান থেকে বেগের মান পাবো, বেগের মান কত আসে, শিফট পাই ইনটু রুট ওভার 0.05 স্কোয়ার এই মাইনাস 0.04 স্কোয়ার করলে আসে হচ্ছে 0.094, 0.094, 0.094 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে পাইছি 4 সেকেন্ড, সরি 4 সেন্টিমিটার দূরত্বে বেগের মান। আচ্ছা এরপর ত্বরণের মান বাইর করতে চাই, এ সমান কি হবে, এ সমান হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এইখান থেকে লিখতে পারবো টোয়াইস পাই বাই টি, টি এর মান বসাই দিলাম, টোটালটার উপরে স্কোয়ার, ও সামনে একটা মাইনাস, এটা মাইনাস দেওয়াটা কার্টেসি, আসলে না দিলে খুব বেশি সমস্যা হয় না, ইন্টু এক্স এর মান কত, 0.004, 2 আর 2 কাটা, তাহলে পাই স্কোয়ার, পাই স্কোয়ার মাত্রই করছি, তাহলে এটা 0.04 দিয়ে গুণ করে দাও, 0.395, 0.395 লিখবো আমি। তাহলে এ ইকুয়ালস টু কত আসে, এ ইকুয়ালস টু আসে মাইনাস 0.395 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই হচ্ছে এক্সিলারেশনের মান। আমি এতক্ষণ ধরে এটা চিন্তা করতেছিলাম যে এই যে এখানে ভরটা দেওয়া আছে, এই ভরটা কি কাজে লাগবে, এখানে যে ভরটা দেওয়া আছে, ভরটা কি কাজে লাগবে এটাই এতক্ষণ চিন্তা করে পাচ্ছিলাম না। তো এই যে বল বাইর করতে বলছে, ক্রিয়াশীল বলের মান বাইর করতে বলছে, তাহলে ক্রিয়াশীল বল এফ সমান কি লিখতে পারি, এফ সমান লিখতে পারি এম এ, তাহলে এম এর মান কত, 0.5 গ্রাম, তাহলে 0.5 ইন্টু 10⁻³ কেজিতে নিছি, ইন্টু মাইনাস 0.395 একক আসবে নিউটন। তাইলে এইটা ক্যালকুলেশন করলে 0.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.395,
সো ক্যালকুলেশন করলে থাকে 0 পয়েন্ট, ওরে মারে 197.5 into 10 to the power minus 6, 197.5 into 10 to the power minus 6 নিউটন। এই হচ্ছে অ্যান্সার। সার্বিক সবগুলো হিসাব নিকাশ আমরা করে ফেলেছি। ওই যে ওইটার সাথেও মিলছে, সমস্যা নাই। ওখানে যদিও দশমিকের পরে লিখছে, এত বড় জিনিস দশমিকে লেখাটা প্যারা, এতগুলো শূন্য টূন্য দিতে ইচ্ছা করে না, তো সংক্ষেপে লিখছি। বুঝতে পারছি না সবাই? সবাই বুঝতে পারছি না? ওকে, এটা কে রে? ছুটি ছুটি ছুটি, মিশাইল, একদম মায়ের খাবি একদম ধরে। ঠিক আছে, আমার সুপারম্যান চশমা, সুপারম্যান চশমা আমি কবে পড়ছিলাম? মিশাইলকে ছুটি দাও তো, একদম ছুটি দিয়ে দাও। হ্যাঁ মাইনাস হবে, মাইনাস দেন, মাইনাস দেন, মাইনাস দিতে পারেন, কোনো সমস্যা নাই, মাইনাস দেন। তাহলে এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে লিখতে পারবো হচ্ছে মাইনাস দেন। ঠিক আছে, 200% ক্লিয়ার। আচ্ছা ফাইন, হোমওয়ার্ক নিয়ে যান, দু একটা ম্যাথ হোমওয়ার্ক গুলা কইরে গ্রুপে সাবমিট কইরেন। হোমওয়ার্ক 1, এরপরে হচ্ছে হোমওয়ার্ক 2, এটাতে একটা এক্সটেনশন দিচ্ছি, প্লাস, প্লাস কি প্লাস, জাস্ট কোশ্চেনটা লিখে দিচ্ছি। 1 সেকেন্ড সময়ে বস্তুর বেগ, সরি বস্তুর সরণ, 1 সেকেন্ড সময়ে বস্তুর সরণ 1 মিটার হলে আদি দশা কত? মানে যা আছে তা তো আছেই, যেটা আছে সেটা আছেই, সেটার সাথে আর একটু যোগ করে দিলাম। ঠিক আছে, হোমওয়ার্ক না করলে নিজেই জীবন যুদ্ধে পিছায় যাবেন ভাই, হোমওয়ার্ক না করলে নিজে জীবন যুদ্ধে পিছায় যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে রাখেন হচ্ছে হোমওয়ার্ক 3, আর আছে নাই? আর নাই। যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তারা তো ভর্তি হয়েছেন, যারা ফুল কোর্সে ভর্তি হন নাই, এনরোল করে ফেললেন, SPQ4 এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন 3000 টাকায়, আপনি হচ্ছে কোর্সে এনরোল করতে পারবেন। হ্যাঁ দই খাবো, দই আমাদের অনেক পছন্দ, ইফতারে তুই দই দই নিয়ে আসিস। আর ইফতারে আনতে না পারলে, ইফতারে আনতে না পারলে ওই হচ্ছে ঈদের পরে আসার সময় নিয়ে আসিস। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ম্যাথ গুলোর প্রশ্ন দেখলে কিভাবে বুঝবো? দেওয়া থাকবে তো, ত্বরণ বের করো, সরণ বের করো, কিছু না কিছু বের করতে বলবে। সো ওই ডেটা দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে, পর্যাবৃত্ত গতির সমীকরণের ভিতর যা যা কিছু লাগে সেগুলোর মান দেওয়া আছে। সো ওই জিনিসপত্রগুলা বসায় ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, ত্বরণ আসলে ঋণাত্মক দিলেই সেফ, ত্বরণটাকে আমরা ঋণাত্মক দিলেই সেফ, কারণ ত্বরণের ইকুয়েশনটাই তো আমরা কি পাই? ত্বরণের ইকুয়েশনটাই তো আমরা পাই a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো ত্বরণটাকে নেগেটিভ দেওয়াটা হচ্ছে আসলে সেফে থাকা। ত্বরণটাকে নেগেটিভ দিলে আপনি আসলে সেফে থাকলেন, আপনাকে কাটার কোনো উপায় নাই, আপনাকে কাটার কোনো উপায় নাই। ঠিক আছে, ওকে, HW গুলার স্ক্রিনশট নেওয়ার কি দরকার? HW গুলা তো আপনার কাছে অ্যাপে চলে যাবে, HW গুলা অ্যাপে চলে যাবে, তাই না? সুনামগঞ্জ কখনো যাই নাই বোধহয়, সিলেট শহরেই গেছি খুব কম, সিলেট শহরে গেছি বোধহয় সারা জীবনে 3 বার, 2-3 বার, বেশি না। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু ওমেগা টি কিভাবে হলো বুঝো নাই? থিটা ইকুয়ালস টু ওমেগা টি, এস ইকুয়ালস টু ভিটি বুঝো? তাইলে এস ইকুয়ালস টু ভিটির মতো হচ্ছে থিটা সমান ওমেগা টি, এইটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে, এইটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে। এস হচ্ছে রৈখিক সরণ, থিটা হচ্ছে কৌণিক সরণ, ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর টি তো সময়, সময়ই আছে। ঠিক আছে, বুঝতে পারছি। চট্টগ্রামের পাহাড়তলি চিনেন? আমার জন্ম হয়েছে চট্টগ্রামের পাহাড়তলিতে, চট্টগ্রামের পাহাড়তলিতে আমার জন্ম হয়েছে, বড় হয়েছি আমি পাহাড়তলি, আকবর শাহ, ফয়েজ লেক, দাপায় বেড়াইছি।
ত্বরণ লিখলে নেগেটিভ দিলে ভালো হয় আর কি, ত্বরণ লিখলে নেগেটিভ দিলে ভালো হয়। ঠিক আছে, ওকে। কুমিল্লা, রংপুর, সারা বাংলাদেশে দাওয়াত পেয়ে গেলাম, শুকর আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যাব, ইচ্ছা আছে, যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। হোমওয়ার্ক গুলা সবগুলো আপনারা অ্যাপে পিডিএফ সেকশনে পেয়ে যাবেন, ক্লাস নোট সেকশনে। সো এটা আলাদা করে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। বাচ্চা লোক, আসসালামু আলাইকুম। দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আগামী সপ্তাহে আমাদের 3টা ক্লাস। তো ওই 3টা ক্লাস যদি খুব ভালো করে করেন, আলহামদুলিল্লাহ পর্যাবৃত্ত গতি অনেকটাই বুঝে ফেলবেন, অনেকটাই শেষ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।